হ্যালো স্টুডেন্টস, আই এম প্রণয় অ্যান্ড ইউ আর ওয়াচিং প্রণয়স ম্যাথ আপ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের রিকোয়েস্টে নিয়ে এলাম বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যা সমাধান এর পার্ট 2। প্রিভিয়াস পার্টে আমি 30 নাম্বার অঙ্ক অবধি করিয়েছিলাম। আশা করি তোমরা সকলেই দেখেছো। যারা দেখোনি তারা অবশ্যই আই বাটন প্রেস করে প্রিভিয়াস পার্টটি দেখে নিও, কেননা এখানে বীজগাণিতিক সমীকরণের বিভিন্ন টাইপের অঙ্ক আমরা দেখতে পেরেছি এবং ইন ফিউচার আরও অন্যান্য টাইপের অঙ্ক আমরা দেখতে পারবো। এই কারণে বলছি যারা দেখোনি তারা প্রিভিয়াস পার্টটি দেখে নাও। আজকে এর ঠিক পরের থেকে অর্থাৎ 31 থেকে শুরু করব। তো যেহেতু চ্যাপ্টারটি একটু তুলনামূলক বড়, তো এই পার্টেও আমি চ্যাপ্টারটি শেষ করতে পারবো না, কিন্তু এই পার্টে যতগুলো অঙ্ক শেষ করা যায় আমি প্রচেষ্টা চালিয়ে যাব সেইগুলো অঙ্ক করবার। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। তার সাথে বলতে চাই, তোমরা যদি ভিডিওটি প্রথম দেখছো, নিউ ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে অবশ্যই প্রণয়স ম্যাথ আপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার দেওয়া এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেতেও পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি ফেসবুক চ্যানেলে লিঙ্ক দিয়েছি, সেখানে শর্টকাট রিলেটেড বিভিন্ন ট্রিক্স আমি শিখিয়ে থাকি। যাও সেই রিলসগুলোকে দেখো এবং তোমাদের শর্টকাট ম্যাথ করার অ্যাবিলিটি এবং স্পিডটি বাড়িয়ে তোলো। তাহলে চলো চ্যাপ্টারের কোশ্চেনে চলে যাই আমরা। আশা করছি কোশ্চেনটা সকলের ভিজিবল হয়েছে, সকলেই দেখতে পাচ্ছ ঠিকঠাকভাবে। কি বলেছে? 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার মাঝের অঙ্কটি 1, ঠিক আছে, বুঝতে পেলাম, এবং প্রান্তীয় অঙ্ক দুটির সমষ্টি 8, ঠিক আছে। মাঝের অঙ্ক দুটিকে ঠিক রেখে প্রান্তীয় অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করি, তাহলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা অপেক্ষা 198 কম। তাহলে সংখ্যাটি কত? তো এরকম কোশ্চেনের জন্য আমরা সর্বপ্রথমে অপশানগুলোকে দেখে নেব, কি অপশানগুলো কি মিলছে কি মিলছে না। দেখো প্রথম অপশান কি রয়েছে, 513। দেখো মাঝখানে 1 রয়েছে এবং শেষের দুটি যোগফল 8, এটাও রয়েছে। দেখো এটাও একই, এটাও একই, অর্থাৎ আমরা অপশান টেস্ট করে বুঝতে পারবো না। তাহলে আমরা কনসেপ্ট দিয়ে করছি। ভালো করে দেখো, আমি যদি সংখ্যাটিকে মনে মনে ধরে নেই, সংখ্যাটি একক, দশক, শতক। এককের ঘরের অঙ্ক ওয়াই ধরে নিলাম, আর শতকের ঘরের অঙ্ক এক্স ধরে নিলাম, আর প্রশ্নে বলাই রয়েছে মাঝের অঙ্ক 1। তো বুঝতেই পারছি এটা আমরা বানালাম, কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যাটা কত হবে? অ্যাকচুয়ালি আমাদের সংখ্যাটা হয়ে যাবে, দেখো এটা শতকের ঘরের অঙ্ক, অর্থাৎ 100 তো থাকবেই এর সাথে গুণ হিসাবে, অর্থাৎ 100x, প্লাস এটা দশকের অঙ্ক, অর্থাৎ 10 তো থাকবে, তাহলে 10 × 1 অর্থাৎ 10, প্লাস ওয়াই তো এককের ঘরেই অঙ্ক, অর্থাৎ ওয়াই থাকবে। 1 দিয়ে ওয়াইকে গুণ করলে ওয়াই বের হয়। আশা করি এটা বুঝতে পেরেছো। যাদের একটু হলেও বুঝতে অসুবিধা হচ্ছে, আমি কিন্তু এরকম কিছুটা টাইপের অঙ্ক করিয়েছিলাম প্রিভিয়াস পার্টে, মনে নেই আমার কত নাম্বার কোশ্চেন ছিল, তোমরা সেটি দেখে নিতে পারো যাতে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। কেননা এটা শতকের ঘরের অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক, এটা এককের অঙ্ক, ঠিক আছে। এককের ঘরের অঙ্ক 1 গুণ করলাম, দশকে 10 গুণ করলাম এবং শতকে 100 গুণ করলাম, ঠিক আছে। তাহলে আমাদের যে এই কাল্পনিক সংখ্যাটি রয়েছে, এটাকে বাস্তবায়ন করলাম কিভাবে? 100x প্লাস 10 প্লাস ওয়াই। ওকে, তাহলে আমি সাইডে লিখে নিচ্ছি 100x প্লাস 10 প্লাস ওয়াই। এখন কি বলেছে? মাঝের অঙ্কটিকে ঠিক রেখে, ঠিক আছে, মাঝের অঙ্কটিকে ঠিক রাখলাম। এখন বলেছে প্রান্তীয় অঙ্ক দুটির স্থান বিনিময় করি। প্রান্তীয় অঙ্ক দুটির স্থান বিনিময় করি। স্থান বিনিময় মানে কি? এককের ঘরের অঙ্ক দশকে যাবে, দশকের ঘরের অঙ্ক এককে আসবে, অর্থাৎ কি দাঁড়াবে আমাদের? 100, দেখো এটা হয়ে গেল, ওয়াই চলে গেল ওখানে, ঠিক আছে। আর মাঝের ঘরের অঙ্ক তো 10ই থাকবে, প্লাস এক্স হয়ে গেল। এখন বলেছে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, ভালো করে দেখো কোশ্চেনটি পড়ো, স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা অপেক্ষা 198 কম। অর্থাৎ মূল সংখ্যা তো আমরা এটাকে ধরেছি, মূল সংখ্যা থেকে 198 কম, অর্থাৎ বলেছে অন্তর্ফল 198। ওকে, বোঝাতে পেরেছি আশা করি। তো এটা সলভ করলে আমাদের অঙ্ক কমপ্লিট। কিন্তু এখানে একটা কন্ডিশন রয়েছে। কন্ডিশনটা কি? আমরা জানি মাইনাস একটি খুবই ক্রিটিক্যাল অংশ, ক্রিটিক্যাল একটি পাওয়ার। তো মাইনাসের পরেরগুলোকে আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? 100x প্লাস 10 প্লাস ওয়াই। দেখো এখানে মাইনাস যেহেতু ক্রিটিক্যাল বলেছি, কেন বলেছি দেখে নাও। মাইনাস 100y, দেখো এখানে কিন্তু আগে প্লাস ছিল, মাইনাসে প্লাসে হয়ে গেল -10, আবার মাইনাসে প্লাসে হয়ে গেল -x, এই কারণে বলেছিলাম ক্রিটিক্যাল। ওকে, এখন যে যার সাথে বিয়োগ যাচ্ছে বিয়োগ করে দাও। 100-র সাথে x বিয়োগ করলে আমাদের আসছে কত? 99x, মাইনাস দেখো এই দুটোর মধ্যে বিয়োগ করলাম কত? 99, সরি এখানে x হবে,
99y মাইনাস কেন হলো সামনে, দেখো মাইনাসটি বড় রয়েছে প্লাসটি ছোট রয়েছে, দেখো +10 এবং -10 কেটে গেল, কেন কেটে গেল, বিয়োগ করলাম, 10 থেকে 10 বিয়োগ করলে 0 আসে, ঠিক আছে, 198। ওকে, এখন দেখো আমরা কি করছি, 99টাকে কমন নিয়ে নিলাম, তাহলে দাঁড়াচ্ছে আমাদের x - y = 198। তো আমরা উভয় পাশে জানি মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে বা কোনো চিহ্নই না থাকে তাহলে আমরা উভয় পাশে কাটাকুটি করে দিতে পারি। দেখো 99 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 99 কত দিয়ে কাটাকুটি যাচ্ছে, 99 দুগুনি, ঠিক আছে, তাহলে কি বের হলো, x - y এর মান বের হলো 2। এখন এখান থেকে এটা কিন্তু অ্যান্সার নয়, আবার প্রশ্নটিকে দেখো, সেকেন্ড লাইনে বলেছে প্রান্তীয় অঙ্ক দুটির সমষ্টি 8, আর আমরা অঙ্ক দুটিকে কি ধরেছি, আমরা অঙ্ক দুটিকে ধরেছি x + y, x এবং y, তাহলে এই অঙ্ক দুটির সমষ্টি বলেছে 8, আর আমাদের কন্ডিশনও কি বের হলো, x - y এর মান বের হলো 2। তাহলে এখান থেকে আমরা অনায়াসে কি করতে পারি, x এর মান এবং y এর মান বের করতে পারি। দেখো যদি যোগ করে দিই তাহলে আসছে 2x, প্লাসে মাইনাসে কেটে গেল, এখানে আসছে 10, অর্থাৎ x এর মান বেরিয়ে গেল আমাদের কত, 5, কাটাকাটি করে দিলাম, 2 দিয়ে 5 দুগুনি 10, তাহলে x এর মান যদি 5 হয় এবং কন্ডিশনে আমাকে বলেছে, একটু হাইলাইট করছি, x + y এর মান 8 দেওয়া রয়েছে, x যদি একাই 8 হয়, x + y এর মান 8 দেওয়া রয়েছে, x যদি একাই 5 হয় তাহলে অবভিয়াসলি y এর মান কত হবে, অবভিয়াসলি দেখো উপরে লিখে দিচ্ছি আমি, y এর মান হয়ে যাবে, বিয়োগ করে দাও জাস্ট, 3 হয়ে যাবে, ঠিক আছে। তো এখন তোমাকে বলেছে সংখ্যাগুলি কি কি, তো x এর মানও পেলাম, y এর মানও পেলাম, তো জাস্ট মান পুট করে দেব। ওকে, তাহলে সংখ্যাটিকে আমরা কত ধরেছি, সংখ্যাটিকে ধরেছি এটা, তাহলে 100 × x কত ধরেছি, 5, অর্থাৎ কি হয়ে যাচ্ছে এখানে, এই যে এখানে যদি 5 বসিয়ে দেই, 5 × 100 হয়ে যাচ্ছে 500, প্লাস 10 তো রয়েইছে আমাদের, কেন 10-এর কোনো চেঞ্জ হয় না, প্লাস y এর মান কত ধরেছি, y এর মান ধরেছি 3, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো তো, 513। তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি চেয়েছে, সংখ্যাটি হয়ে যাচ্ছে আমাদের 513। এখন কন্ডিশনগুলো মিলিয়ে দেখো, সবই মিলে যাবে, দেখো মাঝখানের 1 থাকবে 1, উভয় পাশে সংখ্যা যোগ করলে আমাদের কি 8 হচ্ছে, তারপরে যদি সংখ্যা দুটির স্থান বিনিময় করি এবং বিয়োগ করি তাহলে 198 কম বের হবে, অর্থাৎ এটি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ কি হয়ে গেল, এ নাম্বার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যাদের যে সমস্ত স্টুডেন্টদের যারা বিগিনার রয়েছে, নিউ রয়েছে, তাদের একটু হলেও অসুবিধা হতে পারে মনে হয় মেবি, তারা কি করবে, আমি তোমাদের তো বললামই প্রিভিয়াস পার্টে এরকম একটি অঙ্ক করিয়েছিলাম, সেটি দেখো, আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তাও না বোঝো, ভিডিওটি পজ করে প্রথমে খাতায় তুলে নাও অঙ্কটি, এবং আমি কি কি বলছি সেটা মনোযোগ সহকারে শুনো, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। 32 নাম্বার কি বলেছে দেখো, 31 নাম্বারই একটু বড় ছিল সাইজে এবং একটু বোঝার ব্যাপার ছিল, কিন্তু এই 32 থেকে খুবই সহজ, জাস্ট বোঝো। কোনো ভগ্নাংশের লবের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 1, ঠিক আছে, তাহলে হরের সাথে 4 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 1/3। তাহলে এই সমস্ত অঙ্কে আমরা কি করব, ডাইরেক্ট খাতা কলমে না করে আমরা অপশন টেস্ট করব। প্রথম অপশন কি বলেছে, প্রথম অপশন বলেছে 7/9, এবং প্রথম কন্ডিশন কি বলেছে, আমরা যদি 2 যোগ করি তাহলে ভগ্নাংশটির মান হয় 1। দেখো 2 যোগ করলাম, 2 যোগ করলে আমাদের কত আসছে, সাথে সাথে 2 যোগ করলে 9/9 আসছে, অর্থাৎ ভগ্নাংশটির মান বের হচ্ছে 1। দেখো ফার্স্ট কন্ডিশন ফলো করলো। এখন নেক্সট কন্ডিশন কি বলেছে, হরের সাথে যদি 4 যোগ করি, তো করছি, তাহলে 7/9, হরের সাথে 4 যোগ করলাম, ওকে, তাহলে 7/13। হরের সাথে 4 যোগ করলে ভগ্নাংশটি হবে 1/3, কিন্তু এটা তো 1/3 আসলো না, অর্থাৎ প্রথম নাম্বার অপশন প্রথমেই কেটে দিলাম। ঠিক আছে, এখন নেক্সট অপশন ধরে করছি, কি বলেছে 3/5 বলেছে। দেখো এর সাথে যদি 2 যোগ করি তাহলে কি হয়ে যাচ্ছে 5/5, অর্থাৎ ঘুরে ফিরে 1 আসছে। কিন্তু যদি হরের সাথে কি বলেছে 4 যোগ করি, তাহলে হরের সাথে 4 যোগ করলে কত আসছে, উপরে তো 3ই থাকছে, তাহলে 5-এর সাথে 4 যোগ করলে 9 আসছে। তাহলে কী বেরাচ্ছে, কাটাকাটি যদি করি তাহলে 1/3 আমাদের বের হচ্ছে। এখন দেখো কন্ডিশন কিন্তু আমাদের দুটোই ফলো করলো, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার 3/5ই হবে। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, তাহলে বি নাম্বার অপশন হলো রাইট অ্যান্সার। তো এখন অনেক স্টুডেন্টরা বলতে পারো, স্যার আমরা যদি অপশন টেস্ট করি তাহলে তো আমাদের অনেক সময় লাগছে, ব্যয় হচ্ছে। তো আমি তাদেরকেই বলবো, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই ভাই। তোমরা প্রথম যারা করছো তাদের মনে হতে পারে একটু ডিফিকাল্ট, বাট তোমরা যখন বারংবার ফ্রিকুয়েন্টলি বারবার এটা করবে,
এক্সারসাইজ করবে তখন তোমাদের মনে একটা গেস সৃষ্টি হয়ে যাবে। গেস বলতে গেস পাওয়ার, অর্থাৎ তুমি দেখেই বলতে পারবে হ্যাঁ এটার সাথে যোগ করলে তো এটা হচ্ছে না, আর আমি যে এখানে খাতায় কলমে এতগুলো করলাম এটাও তোমাদের করতে হবে না, জাস্ট কোশ্চেনটি দেখে তোমরা মুখে মুখেই অ্যান্সার বের করতে পারবে। এই কারণে ভয় পাওয়ার কোনো দরকার নেই, অঙ্কগুলো জাস্ট দেখে যাও, শিখে যাও। আশা করি তোমরা এক্সামে গিয়ে খুবই সুন্দরভাবে কম সময়ে অঙ্কগুলি করতে পারবে। চলো নেক্সট অঙ্কে দেখো 33 কি বলেছে, একটি ভগ্নাংশর লব হর থেকে 6 কম, লবকে যদি 1 কমিয়ে দেই, হরকে যদি 5 বাড়িয়ে দেই, তাহলে প্রাপ্ত ভগ্নাংশ অর্থাৎ যেই ভগ্নাংশটি বের হবে সেটি হর লবের 4 গুণ হবে। তো এখানেও আমরা অপশন টেস্ট করে দেব। প্রথমে দেখছি লব হর থেকে 6 কম কোনটাতে রয়েছে। দেখো এখানকার ডিফারেন্স দেখো, এখানে কত আসছে, এখানে 9 কম বেরোচ্ছে, হচ্ছে না, সরি 8 কম বের হচ্ছে, এখানে কত বের হচ্ছে 7 কম হচ্ছে, অর্থাৎ এটা তো হবেই না, এটাও হবে না, ঠিক আছে। এখন দেখো এই 5/11 রয়েছে, এটার দেখো ডিফারেন্স কত, দেখো ডিফারেন্স 6 বেরোচ্ছে, অর্থাৎ 5/11 এমন একটি ভগ্নাংশ যেটির লব হর থেকে কত 6 কম অর্থাৎ 6 কম, ঠিক আছে। প্রথম কন্ডিশন আমাদের ফলো করলো। এখন নেক্সট কন্ডিশন কি বলেছে, কোশ্চেনটি দেখো, লবকে 1 কমালে, অর্থাৎ লব তো ছিল 5, এখন কি করলাম কমালাম, অর্থাৎ হয়ে গেল 4। নেক্সট হরকে 5 বাড়ালে, হরকে 5 বাড়ালাম, অর্থাৎ 11কে 5 বাড়িয়ে হয়ে গেল 16। তাহলে কাটাকাটি করে নেই, 4 4 16, অর্থাৎ 1/4। তাহলে প্রাপ্ত ভগ্নাংশ অর্থাৎ যেটা ভগ্নাংশ বের হলো সেটি কি লব, সেটির হর, এই যে হর 4 রয়েছে যে দেখি লবের 4 গুণ, দেখো লবের 4 গুণও বেরাচ্ছে, অর্থাৎ দুটো কন্ডিশনে তো ফলো করছে, তাহলে বুঝতেই পারছি সি নাম্বার হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। 34 কি বলেছে, একটি ভগ্নাংশের লব হরের থেকে 3 বেশি, লবের সাথে 5 যোগ যদি করি ও হর থেকে 2 বিয়োগ করি, তাহলে ভগ্নাংশটি হয় 8/3। ঠিক আছে, বুঝতে পেলাম। তাহলে ভগ্নাংশটিকে 5 সমস্ত 1/2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে। দেখো আগের অঙ্কে আমাদের ভগ্নাংশটি চেয়েছিল, কিন্তু এখানে কি বলেছে, যেই ভগ্নাংশটি বেরোবে তার সাথে আবার কি করতে লাগবে, 5 সমস্ত 1/2 ভাগ করতে হবে, তার অ্যান্সার আমাদের বের করতে বলেছে। তো আগের প্রসেস তো খাটবে না, এখানে আমাদের বেসিক অ্যাপ্রোচই ফলো করতে হবে। তো বেসিক অ্যাপ্রোচটি আমরা ফলো করছি, ভালো করে দেখো। আমরা কি করব, কোশ্চেনটি ভালো করে পড়ব। একটি ভগ্নাংশের লব হরের থেকে 3 বেশি, ঠিক আছে। আমরা হরটিকে ধরে নিলাম, এই হরটিকে ধরে নিলাম এক্স, হরটিকে ধরে নিলাম এক্স, বলেছে লবটি হরের থেকে 3 বেশি, অর্থাৎ হরের থেকে কত 3 বেশি, ওকে লিখে নিলাম। এখন যদি লবের সাথে 5 যোগ করি, অর্থাৎ লবের সাথে যদি 5 যোগ করি এবং হর থেকে 2 বিয়োগ করি, তাহলে ভগ্নাংশটি কত হয় 8/3 হয়, অর্থাৎ এটির মান তো এটাই তো বলেছে কোশ্চেনটি। এই কারণে এই সমস্ত কোশ্চেন আমাদের ভালো করে পড়তে হয়, ক্লু বের করে করতে হয়। যদি ক্লু তোমরা ধরতে না পারো তাহলে কিন্তু অঙ্কটি করতে পারবে না, ওকে। তো জাস্ট আমরা এটা সলভ করে দেবো, তাতেই তো অ্যান্সার বেরিয়ে যাবে। উপরে হয়ে গেল 8, তাহলে x + 8, নিচে হয়ে গেল x - 2 = 8/3। এখন জাস্ট বর্গমূল করে দিচ্ছি, কি হচ্ছে 3x + 3 × 8 = 24 = 8x - 16। দেখো আমি আর পরবর্তী স্টেপ দেখাচ্ছি না, আমি কি করছি স্টেপ জাম্প করছি, ঠিক আছে। দেখো এটা +8x আছে, বাদ দিকে গেলে -8x হবে, আর 8-এর সাথে 3 বিয়োগ করলে আমরা বুঝতেই পারি 5x হবে, ঠিক আছে। আবার 24x আছে, এখানে প্লাস রয়েছে, ওখানে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ঘুরে ফিরে দাঁড়াবে আমাদের কত 40। মাইনাস কেটে গেল এবং সংখ্যাগুলোকে যদি ভাগ করে দেই 5 8 40, অর্থাৎ x এর মান বেরিয়ে গেল কত 8। এখন x কাকে ধরেছি বলো ভালো করে, x আমরা হরকে ধরেছি, অর্থাৎ হরের মান হয়ে যাচ্ছে আমাদের 8, অবভিয়াসলি 8ই হচ্ছে। এখন কি করব, লব কিভাবে বের করব। তো প্রথম লাইনে দেখে নাও, বলেছে ভগ্নাংশটির লবটি হরের থেকে 3 বেশি, অর্থাৎ হর যদি 8 হয় এর 3 বেশি অবভিয়াসলি আমাদের 11, অর্থাৎ ভগ্নাংশটি হচ্ছে 11/8। দেন বলেছে ভগ্নাংশটিকে কি করতে হবে, ভাগ করতে হবে, কত দিয়ে 5 সমস্ত 1/2, আমি ডাইরেক্ট ভাঙিয়ে লিখছি, হ্যাঁ 5 × 2 = 10, 11/2 এটা দিয়ে ভাগ করতে বলেছে, অর্থাৎ 11/8। দেখো ভাগটি কি হয়ে যায়, আমরা ফ্র্যাকশন করেছিলাম, ভাগটি আমাদের গুণ হয়ে যায় এবং ফ্র্যাকশনটি উল্টে যায়, অর্থাৎ 2/11 হয়ে যায়।
11 11 কেটে যায়, 2 দিয়ে যদি কেটে দেয় তাহলে ঘুরে ফিরে আমাদের অ্যান্সার বের হয় 1/4। ঠিক আছে, অর্থাৎ এটি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা দেখো আমাদের অ্যান্সার কিন্তু মিলছে না। অনেকে বলবে স্যার এটা ভুল অঙ্ক করালেন, কিন্তু এখানে অ্যান্সারগুলো ভুল দেওয়া রয়েছে, কেননা এটা 2022 সালের এডিশনের বই। ঠিক আছে, তো কোশ্চেনটা একটু মনে হয় ভুল দেওয়ার রয়েছে, কোশ্চেন ভুল দেওয়া নেই, অপশন ভুল দেওয়া রয়েছে। অর্থাৎ আমাদের কি হবে, 1/4ই কিন্তু অ্যান্সার হবে। আমাদেরকে এখানে বলে দিয়েছে এত দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগফলটি কত হবে, 1/4 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 35 বলেছে কোনো প্রকৃত ভগ্নাংশের লব হরের সমষ্টি 13। তো প্রথমে মিলিয়ে নিব কার কার 13 হচ্ছে। দেখো সবগুলো হর এবং লবকে যদি আমি যোগ করে দিই তাহলে সবগুলোর সমষ্টি 13 বেরোচ্ছে। তো প্রথমটাকে প্রথমে ধরে লিখি নেই করে দিই আমরা, 5/8 রয়েছে, এদের সমষ্টি 13। দেন কি বলেছে, সেকেন্ড পার্ট বলেছে, সেকেন্ড লাইন, লবের সাথে 3 যোগ করলাম, অর্থাৎ 5-এর সাথে 3 যোগ করলে হয়ে গেল 8, এবং হরের সাথে 3 বিয়োগ করলাম, অর্থাৎ হয়ে গেল 5। এখন বলেছে বিয়োগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি প্রকৃত ভগ্নাংশটির অনন্যক বা অনন্য। অনন্য মানে কি শিখিয়েছিলাম, অনন্য মানে যদি আমাদের x/y থাকে এর অনন্য হবে y/x, তাহলে ঠিক বিপরীত উল্টো যাবে। তাহলে দেখো অপশন আমাদের মিলে যাচ্ছে, 5/8 ছিল, সেটি অনন্য কত, 8/5 বের হলো, দেখো অনন্যক বের হলো। ওকে, তাহলে ভগ্নাংশটি কত, তাহলে ভগ্নাংশটি অবভিয়াসলি আমাদের হয়ে যাবে 5/8, অর্থাৎ এ নাম্বার কারেক্ট অপশন। তোমরা চাইলে নেক্সট অপশনগুলো ট্রাই করে দেখতে পারো, কিন্তু অ্যান্সার আমাদের মিলবে না। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। এখন দেখো আমরা এসে পড়েছি অনুপাত সমানুপাতের অঙ্কে। তো অনুপাত সমানুপাত চ্যাপ্টারটি করিয়ে দিয়েছি, আশা করি তোমরা সকলেই অঙ্কগুলি করতে পারবে। কি বলেছে, আর এই ভিডিওতে আমি কি করব, আগের বার এক্স দিয়ে করিয়েছিলাম অনুপাতের অঙ্কগুলি, কিন্তু এবার আমি এক্স ছাড়াই করাবো। অনেকে বলে স্যার এক্স দিয়ে অঙ্ক করতে চাই না, এক্স দিয়ে অঙ্ক বড় হয়, এই কারণে আমি এক্স ছাড়া করাবো এই ভিডিওতে। এই কারণে ভালো করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। বলেছে বর্তমানে এ এবং বি এর বয়সের অনুপাত 4:5। আমি লিখে নিচ্ছি এ এবং বি, তোমাদের আশা করি লিখতে হবে না। 4:5 বলেছে। কি বলেছে, 5 বছর পর, এটা প্রেজেন্ট, এটা 5 ইয়ার পর, কত বলেছে, 5/6 বলেছে। তাহলে বর্তমানে এর বয়স কত, অ্যাকচুয়াল বয়সটি কত। তো যখনই আমরা অনুপাতের এরকম অঙ্ক দেখব, প্রথমে অনুপাতটিকে সমান করবার চেষ্টা করব, অর্থাৎ অনুপাত দুটির বিয়োগফল দেখব। দেখো এখানে বিয়োগ কত, 1, এখানেও বিয়োগফল 1, অর্থাৎ এখানে আমাদের আর কারুকার্য করতে হবে না, দুটো সমানই রয়েছে। ঠিক আছে, এখন বলেছে 5 বছর, এটা বর্তমান, এটা 5 বছর পর। দেখো আমাদের অনুপাত অনুযায়ী ডিফারেন্স কত হচ্ছে, আমাদের অনুপাত অনুযায়ী ডিফারেন্স 1 বোঝাচ্ছে, কিন্তু বইয়ে বলেছে এই ডিফারেন্সটাই 5 বছরের। ভালো করে বোঝো, আমাদের যে অনুপাতটি লিখলাম 4:5 অ্যান্ড 5:6, আমাদের অঙ্ক অনুযায়ী তাদের বয়সের ডিফারেন্স বের হচ্ছে 1 বছরের, কিন্তু বইয়ে বলে দিয়েছে এই দুটো বয়সের ডিফারেন্স হচ্ছে 5 বছর। তাহলে আমরা 1কে কি ধরবো, 1 ইউনিট, 1 ইউনিট ইজুকাল টু 5 ইউনিট। তাহলে কি চেয়েছে, এর বয়স কত জানতে চেয়েছে। তো এর প্রেজেন্ট ইয়ার তো হচ্ছে 4 বছর, তাহলে 1 ইউনিট মানে 5 যদি হয়, তাহলে 4 ইউনিট মানে অবভিয়াসলি আমাদের 20 হয়ে যাবে। তাহলে এর মানই তো বের করতে বলেছে, তো এটাই তো বের করলাম, অর্থাৎ এর বয়স হচ্ছে 20 বছর, অর্থাৎ বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তো বুঝতে যদি একটু হলেও অসুবিধা হলেও আমি নেক্সট এরকম অনেকগুলো অঙ্ক রয়েছে, আশা করি সেখানে বুঝতে পারবে। ঠিক আছে, 37 বলেছে বর্তমানে মুকেশ এবং সুরেশের বয়সের অনুপাত 2:3। তাহলে লিখে নিব মুকেশ অ্যান্ড সুরেশ, কি লিখছি, 2:3 লিখে নিলাম। বলেছে 12 বছর পর তাদের বয়সের অনুপাত হয়ে যাবে, অর্থাৎ এটা প্রেজেন্ট, এটা 12 ইয়ার্স পর। বলেছে 11:15। তোমাদের কি বলেছে, অনুপাত দুটি সমান কিনা যাচাই করো। দেখো এখানকার ডিফারেন্স আসছে 1, কিন্তু এখানকার ডিফারেন্স আসছে আমাদের 4, কিন্তু এই ডিফারেন্সগুলো তো আমাদের সেম হতে হবে। তাহলে 4কে তো আর 1-এ ট্রান্সফার করা যায় না, 1কেই 4-এ ট্রান্সফার করা যায়। কিভাবে করব, জাস্ট এই উপরের অনুপাতটিকে 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে কি দাঁড়াবে দেখো, তাহলে হয়ে যাচ্ছে 8:3 4 12।
আর নিচেরটা তো নিচের মতোই থাকলো 11:15। এখন দেখো ডিফারেন্স আমাদের দুটোরই সেম হয়ে যাচ্ছে। এখানে কত হয়ে যাচ্ছে, এখানেও ডিফারেন্স 4, এখানেও ডিফারেন্স 4, অর্থাৎ এখন আমরা অঙ্কটি করতে পারবো। ঠিক আছে, আসলে বোঝাতে পেরেছি? তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ডিফারেন্স চেক করব, এই দুটো এটার আর এটার ডিফারেন্স চেক করব। তারপর ডিফারেন্স যদি না মেলে তাহলে আমরা এইটাকে আর এটাকে সমান করে দেবো। তো 4কে তো আর 1 বানানো যায় না, কিন্তু 1কে তো 4 বানানো যায়। তাহলে কি করতে হয়, 4 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ এটাকেও 4 দিয়ে গুণ করলাম, 3কেও 4 দিয়ে গুণ করলাম। দেখো ডিফারেন্স এখন সেম হয়েছে। এখন বলেছে বর্তমানে সুরেশের বয়স কত। এটাকে ধরেছি মুকেশ, এটা হচ্ছে সুরেশ। দেখো এটা প্রেজেন্ট, এটা 12 বছর পর, কিন্তু আমার অঙ্ক অনুযায়ী কি বলছে, এটা ডিফারেন্স কত, 3 বছরের ডিফারেন্স, 3 ইউনিট, কিন্তু বইয়ে বলেছে 12 ইউনিটের ডিফারেন্স, 12 বছরের ডিফারেন্স। তাহলে 1 ইউনিট মানে কত বছরের ডিফারেন্স, তাহলে 12/3। কাটটি জানতে চেয়েছে আমাদের বর্তমানে সুরেশের, অর্থাৎ সুরেশের তো বর্তমানে 12 ইউনিট, অর্থাৎ 12 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 3 4 12, অর্থাৎ 4 12 হয়ে যাচ্ছে 48। ঠিক আছে, তাহলে কি বের হলো, সুরেশের বয়স বের হলো। সুরেশের বয়স কত, 48 বছর বয়স, অর্থাৎ ডি নাম্বার রাইট অপশন। 38 বলেছে 10 বছর আগে এর বয়স বি এর অর্ধেক ছিল। তো আমরা এস্টিমেট করে ধরে নেব, এ বি ধরে নিচ্ছি। কি বলছে, 10 বছর আগে অর্থাৎ -10 ইয়ার, এর বয়সটা বি এর অর্ধেক ছিল, অর্থাৎ বি এর বয়স যদি 2 ছিল, এর বয়স অবভিয়াসলি আমাদের 1 ছিল, তাহলে অনুপাতটা কী দাঁড়াচ্ছে, 1:2। আবার বুঝিয়ে দিচ্ছি, 10 বছর আগে, 10 ইয়ার আগে এর বয়সটি বি এর অর্ধেক ছিল, তাহলে 2 এর অর্ধেক তো 1, তাহলে মিলে যাচ্ছে 1:2। এটা ছিল 10 বছর আগে। দেন বলেছে বর্তমান অর্থাৎ প্রেজেন্টে কত অনুপাত, 3:4। এখন কি বলেছিলাম তোমাকে, একটু আমরা ইস্যু করে দেবো, ডিফারেন্সটা চেক করে দেখবো অনুপাতটি সমান কি অসমান। এখানেও ডিফারেন্স 1, এখানেও ডিফারেন্স 1, অর্থাৎ এখানে আমাদের আর কারুকার্য করতে হচ্ছে না। এখন বলেছে বর্তমানে বয়সের সমষ্টি কত। দেখো প্রথমে আমরা কি করব, যে 10 বছর আগে এটা বোঝার চেষ্টা করব। 10 বছর আগে ছিল এটা, বর্তমানে এটা, কিন্তু আমাদের অঙ্ক অনুযায়ী তাদের ডিফারেন্স কত বয়সের, তাদের ডিফারেন্স হচ্ছে 2 ইউনিট, কিন্তু বইয়ে দেওয়া রয়েছে সেটি 10 বছরের ডিফারেন্স। আমাদের অঙ্ক অনুযায়ী ডিফারেন্স হচ্ছে 2 ইউনিট, কিন্তু বই তো আমাকে বলে দিয়েছে ডিফারেন্স 10 বছরের ডিফারেন্স, তার মানে 1 মানে কত, 10/2। এখন জানতে চেয়েছে তাদের বয়সের সমষ্টি কত। তো আমরা বোকামি করব না, আমরা প্রথমে এর বয়স তারপরে বির বয়স বের করে তারপরে যোগ করে দেবো, ওটা কিন্তু একবারও করবো না। আমরা কি করব, তাদের বর্তমান বয়সের সমষ্টি, অর্থাৎ এই দুটোকে ডাইরেক্ট যোগ করে দেবো। তাহলে সমষ্টি কত তাদের বয়সের সমষ্টি হচ্ছে 7 বছর। তাহলে 7 ইউনিটের মান কত, জাস্ট আসলে বলতে পেরেছি। দেখো 5 দুগুণে 10, অর্থাৎ 5 7 35, তাহলে তাদের বর্তমান বয়সের সমষ্টি 35 ইয়ার, অর্থাৎ সি নাম্বার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এখানে কেন যোগ করলাম, আমরা এখানে যোগ করলাম এই কারণে, তাদের বলেছে বর্তমান, এটা তো প্রেজেন্ট ইয়ার, প্রেজেন্ট বয়সের অনুপাত 3:4। তাদের যেহেতু বয়সের সমষ্টি জানতে চেয়েছে, তো আমরা ডাইরেক্ট যোগ করে দিলাম, শর্টকাট করে দিলাম, অর্থাৎ 60 ইউনিটের মান হয়ে যাচ্ছে 35, অর্থাৎ 35 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে যারা নতুন দেখছো, যারা পুরানাও দেখছো, অনেক ভাই বোনেরা যারা দেখছো, তারা অবশ্যই, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও। এছাড়াও তোমরা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানাও ভিডিওটি কেমন হয়েছে, তোমরা কী রকম বুঝতে পারছো কি না, অসুবিধা থাকলে এটাও জানাও। তো অনেক ছাত্রছাত্রীদের কমেন্টে আমি রিপ্লাই দিতে পারি না, কেননা একসাথে অনেক রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না, কিন্তু অনেকেরই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আশা করি অনেকেই বুঝতে পারে। তো দেন অবশ্যই কমেন্টে লিখে জানাও। এছাড়াও তুমি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারো, কাছের মানুষদের কাছেও শেয়ার করে দিতে পারো, এবং তাদেরকেও বলতে পারো এত সহজেও অঙ্ক করা যায়। অন্যান্য জায়গায় তোমরা অঙ্ক কীভাবে শিখেছো জানি না, কিন্তু আমার এখানে আশা করি তোমরা একটু এক্সট্রাই শিখবে, কেননা আমার অঙ্ক করার পদ্ধতি একটু অন্যান্য থেকে আলাদা। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে চলে যাই। 39 বলেছে বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের 5 গুণ, পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। তাহলে প্রেজেন্ট লিখে নিচ্ছি, এটা প্রেজেন্টে কার কি, ফাদার অ্যান্ড সন। ঠিক আছে, বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, তো পুত্রের বয়স আমরা ধরে নিচ্ছি 1 ইউনিট, তাহলে পিতার বয়স কি 5 গুণ, অর্থাৎ 5 ইউনিট হয়ে যাবে। তাহলে আবার বলেছে 8 বছর পর, অর্থাৎ 8 ইয়ার লেটার কি হয়ে গেল, পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হয়ে গেল। তাহলে পুত্রের বয়স আবারও 1 ধরলাম,
পিতার বয়স কত হয়ে গেল? 3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে অনুপাত দুটি আমরা বের করে নিলাম। বলেছে পিতার বর্তমান বয়স কত। তাহলে প্রথমে অনুপাত দেখলে কি করব? ডিফারেন্সটা চেক করে নেব। এখানে ডিফারেন্স আসছে আমাদের 2, এখানে ডিফারেন্স আসছে 4, তো দুটো ডিফারেন্স সমান করব। তাহলে কি করতে হবে? দেখো 2কে আমরা 4 বানাবো, অর্থাৎ 2 দিয়ে গুণ করব। তাহলে অনুপাতগুলোকে গুণ করে নেব। তাহলে আসছে 5:1 এবং নিচে আসছে 6:2। দেখো এখন ডিফারেন্স দুটো সমান, অর্থাৎ 4 করে ডিফারেন্স। তাহলে অনুপাতগুলো আমাদের সমান হয়ে গেল। দেন বলেছে পিতার বর্তমান বয়স কত, এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট। দেখো এখানকার ডিফারেন্স কত? এখানকার ডিফারেন্স হয়ে যাচ্ছে আমাদের 1 বছরের ডিফারেন্স, বাট অঙ্কে তারা কি বলেছে? এটা 8 বছরের ডিফারেন্স। তাহলে বর্তমানে পিতার অনুপাত বয়স কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটে পিতার বয়স কত হবে? 5 × 8 = 40। তাহলে পিতার বর্তমান বয়স 40 বছর, অর্থাৎ সি নাম্বার রাইট অ্যান্সার। এই অঙ্কগুলোকে তোমরা যদি এক্স এবং ওয়াই ধরেও করতে চাও তাও করতে পারবে, কোনো সমস্যা নেই। জাস্ট এক্স ওয়াই দিয়ে করলে একটু প্রসেসটা একটু লং হবে এবং এই অনুপাতের পদ্ধতিতে করলে একটু শর্ট হবে। ঠিক আছে, তোমরা যারা বিগিনার রয়েছো তোমরা যেভাবেই বুঝছো সেভাবেই করো, কোনো সমস্যা নেই। তোমরা যখন ধীরে ধীরে প্রো হওয়ার দিকে যাবে তখন অবশ্যই এই প্রসেস ফলো করবে, কেননা পরীক্ষায় আমাদের শর্টকাট বলতে খুবই কম সময় করতে হবে। এখানে 2 সেকেন্ড সময় দিতে পারবো না আমরা। অবভিয়াসলি মাথায় মনে রাখতে হবে 1.5 থেকে 2 সেকেন্ডের মধ্যে যেন এই অঙ্কটি হয়ে যায়, এটাই টার্গেট রাখো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। বলেছে হর্ষ এবং রিতার বর্তমান বয়স যথাক্রমে 40 এবং 60। ঠিক আছে, বুঝতে পারলাম। কত বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল? দেখো এটাকেও আমরা দুভাবে করতে পারি, বাট আমি তোমাদের এই অঙ্কটি বেসিকভাবে শেখাবো, কেননা এই অঙ্কটি যদি ওই শর্টকাটভাবে করতে চাই অনেক স্টুডেন্টই বুঝতে পারবে না এবং অসুবিধা হবে। তো বেসিকভাবে কীভাবে করছি আমি লিখে নিচ্ছি। বলেছে কোশ্চেনে কি কত বছর আগে, তা আমি ধরে নিচ্ছি এক্স বছর আগে। তাহলে 40 ছিল হর্ষের বয়স, তার সাথে এক্স মাইনাস করলাম, এবং রিতার বয়স ছিল 60 বছর, তার সাথে এক্স মাইনাস করলাম। অর্থাৎ এক্স বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 3:5, অর্থাৎ 3/5। নর্মাল প্রসেসে করলাম। ঠিক আছে, তোমরা বুঝতে পারবে আশা করি এটা। এখন যেভাবে করি বর্গগুণন করে যোগ বিয়োগ গুণ করে দাও, তাতেই তো অ্যান্সার। তাহলে এখানে আসছে 200 - 5x, এখানে আসছে 3x, প্রথমে নয়, প্রথমে আসছে 180 - 3x। তো এক্সগুলোকে একই সাথে নিয়ে যাবো, মাইনাসগুলোকে একই সাথে নিয়ে যাবো। এখানে -5x রয়েছে, এখানে -3x রয়েছে। এটা ডান দিকে বাদ দিকে গেলে হয়ে যাবে প্লাস, অর্থাৎ বেরোবে 2x। আবার +200 ডান দিকে গেলে -200 বের হবে, অর্থাৎ এখানে হয়ে যাবে -20। মাইনাস মাইনাস কেটে গেল, 2 দিয়ে 20কে ভাগ করলে আমাদের 10, অর্থাৎ x মানে হচ্ছে 10। অর্থাৎ তাদের কি হলো? 10 বছর আগে অনুপাত ছিল 3:5। ওকে, তাহলে x এর মান তো ধরেছি x বছর আগে, অর্থাৎ 10 বছর আগে হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এ নাম্বার হয়ে গেল রাইট অপশন। ঠিক আছে, তোমাদের জন্য একটু সাজেশন রইল, যে সমস্ত অঙ্ক তোমরা একটু হলেও বুঝতে পারবে না, পরীক্ষা হলে গিয়ে বুঝতে পারবে না, তখন কি করবে? তোমরা বেসিক অ্যাপ্রোচ ফলো করবে। তোমরা শর্টকাটের দিকে যাবে না। যে সমস্ত অঙ্ক মনে হচ্ছে একটু কঠিন সেগুলো অঙ্ক একটু স্কিপ করে বাকি অঙ্কগুলো করে অবশ্যই সেটি বেসিক পদ্ধতিতে করার চেষ্টা করবে, দেখবে ওটাতেও হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট অঙ্কে 41 নাম্বার বলেছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। তাহলে ফাদার প্লাস সনের সমষ্টি 70 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ ছিল। তাহলে আমরা কি লিখে নিচ্ছি? এটাকে ভাগ করে লিখে নিচ্ছি। পিতার বয়স ধরে নিচ্ছি এক্স এবং পুত্রের বয়স কত ধরে নিচ্ছি? 70 - x। আশা করি বুঝতে পেরেছো কনসেপ্টটি। এভাবে করব, পিতার বয়সকে ধরে নেব এক্স এবং পুত্রের বয়সকে ধরে নেব 70 - x। এখন বলেছে 5 বছর আগে পিতার বয়স, তাহলে 5 বছর, বর্তমান বয়স এক্স বছর, 5 বছর আগে মানে কত হয়ে গেল? x - 5। এখন 5 বছর আগেও 5 বছর আগে পুত্র বয়স কত ছিল? এটা তো ছিল বর্তমান। 5 বছর আগে এর থেকে -5 হয়ে গেল। কি বলেছে? 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। তার মানে পিতার বয়সটি এই যে পুত্রের বয়সের কত গুণ ছিল? 3 গুণ ছিল। আশা করি বোঝাতে পেরেছি। আবার ভালো করে দেখো,
বলেছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, ঠিক আছে বুঝতে পেলাম, 5 বছর পূর্বে। তো আমরা প্রথমে ভাঙিয়ে লিখলাম পিতার বয়স এক্স বছর এবং পুত্রের বয়স অবভিয়াসলি 70 মাইনাস এক্স বছর আমাদের হয়ে যাবে, বুঝতে পেলাম। বলেছে 5 বছর আগে, বর্তমান বয়স এক্স বছর, 5 বছর আগে বয়স হবে এক্স মাইনাস 5, তাহলে পুত্রের বয়সও এত মাইনাস 5 হবে। এখন বলেছে পিতার বয়সটি পুত্রের বয়সের কত 3 গুণ, তার মানে এটা সমান সমান পুত্রের বয়সের 3 গুণ। ওকে, তো এটাই জাস্ট সলভ করবো। 70 মাইনাস এক্স -5 ছিল, ইন্টু কত 3 গুণ, তো জাস্ট সমীকরণটা সমাধান করলেই অ্যান্সার। তাহলে এখানে 70 মাইনাস 5 অর্থাৎ হয়ে যাচ্ছে 65 মাইনাস এক্স, তার সাথে আবার 3 গুণ, তাহলে এক্স -5। তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু একটু লাইন বেশি করে করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। এটা গুণ রয়েছে, পরীক্ষা হলে কিন্তু এত বড় করে করতে হবে না, জাস্ট মনে মনে ক্যালকুলেশন হওয়া চাই, ঠিক আছে। 3 দিয়ে গুণ করে দিচ্ছি, 3 65 হয়ে যাচ্ছে 195 মাইনাস 3x, 3xটি ডান দিকে গেলে কি হয়ে যাবে প্লাস, অর্থাৎ 4x হয়ে যাবে। আবার -5টি বাদি, সরি ভুল বললাম আমি, 3xটি ডান দিকে, আবার বলছি 3xটি বাদ দিকে গেলে হয়ে যাবে 4x এবং -5টি ডান দিকে গেলে কি হয়ে যাবে +5, অর্থাৎ হয়ে যাবে 200, অর্থাৎ x এর মান বের হবে আমাদের 50, ঠিক আছে। এবং কোশ্চেনটি একটু লক্ষ্য রাখো, কোশ্চেনে বলেছে পিতার বয়স, তো পিতার বয়সে ধরে নিয়েছি এক্স, তাহলে এক্স মানে 50 বছর, তার মানে পিতার বয়সও অবভিয়াসলি 50 বছর, অর্থাৎ সি নাম্বার কারেক্ট অপশন। ওকে, তো অনেকের এখন কোশ্চেন হতে পারে স্যার আমি পিতাকে এক্স ধরলাম এবং সনকে 70 মাইনাস এক্স কেন ধরলাম। তাহলে শোনো ভালো করে, আমাদের অ্যান্সারটি জানার প্রয়োজন। অ্যান্সারে কী চেয়েছে, অ্যান্সারে বলেছে পিতার বর্তমান বয়স কত, তাহলে পিতাকে এক্স ধরলাম। যদি বলতো পুত্রের বয়স কত, তাহলে পুত্রকে ধরে নিতাম এক্স, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটি কি বলেছে, 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের সমান হবে। তো বলে দিয়েছে 2 বছর পরে, তোমরা লিখে নিচ্ছি 2 ইয়ার্স লেটার, 2 বছর পরে প্লাস 2 ইয়ার্স লিখে নিচ্ছি, হ্যাঁ। তাহলে 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ, পিতাকে ধরে নিচ্ছি এফ, অর্থাৎ পিতার বয়সের দ্বিগুণ অর্থাৎ হয়ে যাচ্ছে 2f। কি বলেছে পুত্রের বয়সের 5 গুণের সমান, অর্থাৎ পুত্রের বয়স এস, তাহলে 5s 5 গুণের সমান, এটা 5, হ্যাঁ ভালো করে বুঝে নাও, এটা এস। দেন আমরা এটাকে কি করব, এটাকে অনুপাতে ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে কি হচ্ছে এফ বাই এস হয়ে যাচ্ছে আমাদের 5/2, অর্থাৎ কি দাঁড়াচ্ছে f/s হয়ে যাচ্ছে 5/2। ওকে, অনুপাতে নিয়ে এলাম। এখন বলেছে কিন্তু 10 বছর আগে, কিন্তু 10 বছর আগে প্রিভিয়াস পিতার বয়স পুত্রের 7 গুণ ছিল। এটা পিতা, এটা পুত্র, এটা পিতা, এটা পুত্র, পিতার বয়সটি কি পুত্রের 7 গুণ, অর্থাৎ পুত্রের যদি 1 গুণ 1 ছিল, পিতার বয়স ছিল 7 গুণ অর্থাৎ 7। তাহলে দেখো দুটো আমাদের অনুপাত বের হলো। প্রিভিয়াস অঙ্কে এই পার্টগুলো আমাদের করতে হয়নি, ডাইরেক্ট এই দুটো দিয়ে করেছিলাম, কিন্তু এখানে একটু এক্সট্রা দেওয়া রয়েছে, তো এক্সট্রাগুলোকে বের করে নিলাম জাস্ট। তাহলে 5/2 এটা হচ্ছে 2 বছর পরে এবং 10 বছর আগে ছিল 7/1। তো তোমাদের প্রথমেই বলেছি অনুপাত দুটোকে সমান করে নাও। এখন দেখো ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স 3 রয়েছে, এখানে ডিফারেন্স 6 রয়েছে। তো আমাকে 6 বানাতে হলে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে জাস্ট। তাহলে 5কে 2 দিয়ে গুণ করলে 10/2কে 2 দিয়ে গুণ করলে 4, আর এখানে আসছে 7/1। দেখো ডিফারেন্স দুটো সমান হয়ে যাচ্ছে, এখন আমরা অঙ্ক করতে পারবো। এখন বলেছে আমাদের অনুপাত অনুযায়ী কত বছরের ডিফারেন্স আসছে, অনুপাত অনুযায়ী আমাদের 3 বছরের ডিফারেন্স আসছে, কিন্তু কোশ্চেনে কি বলেছে এটা তো 2 বছর পর এবং এটা 10 বছর পর, 10 বছর আগে। তাহলে কি 3 মানে 10? অবভিয়াসলি নট, ভুল করছো তোমরা, ভালো করে কোশ্চেনটি বলো। এটা বলেছে 2 বছর পর, এটা বলেছে 10 বছর আগে, অর্থাৎ 3 ইউনিট মানে 12 বছরের কথা বলেছে এখানে, ভালো করে বুঝতে পারলে। আবার শোনো, বলেছে 2 বছর পরে এবং 10 বছর আগে, ডিফারেন্স কত বের হলো, 3 বের হলো। তাহলে 3 মানে কে 2 বছর আগে, 2 বছর পরে এবং 10 বছর আগে, অর্থাৎ টোটাল 12 বছরের কথা এখানে বলা হয়েছে। তাহলে 3 ইউনিট মানে 12, 1 ইউনিট মানে কত 4, বুঝতেই পারছি, ভাগ করে দিলাম আমরা জাস্ট। এখন কোন মান বের করব, এখন আমরা সর্বদা উপরের মানটি বের করার চেষ্টা করব, যেটা আমাদের কাছে আছে। দেখো 10 বছরটি অনেক দূরে রয়েছে, আমাদের 2 বছরটি কাছে রয়েছে, অর্থাৎ কি করব, এই পুত্রের মানটি বের করব, অর্থাৎ 4 ইউনিটের মান হয়ে যাচ্ছে আমাদের 4×4 = 16। 4×4 = 16, এটি কী বের হলো, 2 বছর পরের মান বের হলো, কিন্তু আমাদের কোশ্চেনে চেয়েছে বর্তমান বয়স কত।
বর্তমান বয়স বলেছে, তাহলে আমরা তো 2 বছর বেশি করেছি, অর্থাৎ 2 বছর বেশি করে অর্থাৎ 2 বছর পর ছিল যদি 16 বছর থাকে, তাহলে 2 বছর আগে হয়ে যাবে আমাদের 14 বছর, অর্থাৎ ছেলেটির বর্তমান বয়স 14 বছর। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, এবং তোমরা কোন লাইনটি বুঝতে পারো না সেটা কিন্তু জানিয়ে দেবে, নাহলে আমি বুঝতে পারি না, ঠিক আছে। অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 43 কি বলেছে, 4 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 11:14। দেখো আগের অঙ্কর মতো একটু হলে সিমিলার অঙ্ক, ঠিক আছে। 4 বছর পূর্বে অর্থাৎ 4 ইয়ার প্রিভিয়াস, এ এবং বি এর অনুপাত দেওয়াই রয়েছে, সহজ হয়ে গেল অঙ্কটি আমাদের কাছে 11:14। এবং 4 বছর পর 4 ইয়ার লেটার কত বলেছে, 13:16 বলেছে। প্রথম কাজ আমাদের ডিফারেন্সটা সমান করে নেওয়া। দেখো এখানে 3 ডিফারেন্স রয়েছে, এখানেও 3 ডিফারেন্স রয়েছে, অর্থাৎ ডিফারেন্স সমানই রয়েছে, এখানে আর কারুকার্য করতে আমাদের হলো না। এর বর্তমান বয়স কত? তো দেখো এটা প্রিভিয়াস রয়েছে, এটা ফিউচারে রয়েছে, তাহলে কি ডিফারেন্স কত বেরোচ্ছে? ডিফারেন্স আমাদের বেরোচ্ছে 2 ইউনিটের। 2 ইউনিট মানে কত ভালো করে বোঝো। আমাদের যেমন আগে বলা থাকতো 10 বছর আগে বা 10 বছর পরে যে কোনো একটা দেওয়া থাকতো, কিন্তু এখানে দুটো দেওয়া রয়েছে। আমাদের ডিফারেন্স বের হলো 2 ইউনিট। তাহলে 2 ইউনিট মানে কি, এই 4 বছর আগে এই 4 বছর পরে, অর্থাৎ 2 মানে হয়ে যাচ্ছে আমাদের 8। বোঝাতে পেরেছি? 2 ইউনিট মানে 8 বছর, 4 বছর আগে প্লাস 4 বছর পরে 8 বছর। 2 ইউনিট মানে 8 বছর। আমাদের বলেছে এর বর্তমান বয়স কত, তো আমি কি বলেছি, এই প্রথমটিকে ধরে নেবে। অর্থাৎ বলেছে এর বর্তমান বয়স তো 11, তাহলে 1 মানে কত, 8/2, তাহলে 11 মানে কত, সরি 4 44। তাহলে 4 বছর আগে বাচ্চাটির বয়স এর বয়স ছিল 44 বছর, কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে বর্তমান বয়স, এটা তো 4 বছর আগের, তাহলে কি করব, জাস্ট 4 দিয়ে যোগ করে দেব, অর্থাৎ বর্তমান বয়স হয়ে যাবে বাচ্চা এর 48 ইয়ার, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এর পরের অঙ্কগুলো সেম টু সেম অঙ্ক রয়েছে। দেখো প্রিভিয়াস দেওয়া থাকবে এবং ফিউচারের কথা বলা থাকবে, তো আমরা কি করে দেবো, এই দুটোকে যোগ করে এখানে বসিয়ে দেবো জাস্ট, ঠিক আছে। কোনো অত ঘবরানোর কোনোই প্রয়োজন নেই, জাস্ট একটু বুঝতে হবে, কোশ্চেনটিকে একটু মনোযোগ সহকারে পড়তে হবে। তোমরা যদি কোশ্চেনটিকে না পড়ো তাহলে কিন্তু করতেই পারবে না, ঠিক আছে। 44 নাম্বার, বর্তমানে 2 ভাইয়ের বয়সের অনুপাত 1:2। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? খুবই সিম্পল অঙ্ক। তাহলে 2 ভাই লিখে নিচ্ছি, এ এবং বি, তাদের প্রেজেন্ট বর্তমান বয়স হচ্ছে 1:2, বাট বলেছে 5 বছর আগে অর্থাৎ প্রিভিয়াস 5 ইয়ার আগে তাদের অনুপাত ছিল 1:3। তো প্রথমে আমাদের কাজ হবে অনুপাতটিকে সমান করে নেওয়া। ডিফারেন্স দেখো এখানে 1, এখানে 2, তাহলে কি করে দেবো, 2 মিল করবো, অর্থাৎ 2 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে কি হচ্ছে, এখানে 2, এখানে হচ্ছে 2 2 এ 4। দেখো দুটো ডিফারেন্স সেম, অর্থাৎ এখন আমরা অঙ্কটি করতে পারবো। দেখো আমাদের অঙ্ক অনুযায়ী 1 ইউনিটের ডিফারেন্স বের হচ্ছে, কিন্তু বইয়ে কি বলেছে, প্রেজেন্ট এবং প্রিভিয়াস 5 বছর আগে, তাহলে 1 ইউনিট মানে 5 বছর। কার কথা জানতে চেয়েছে, 2 ভাইয়ের বয়সের অনুপাত জানতে চেয়েছে, ঠিক আছে। তো প্রথমে বলেছি আমরা প্রথমটিকে নিয়ে কাজ করব, তাহলে প্রথম ভাইয়ের অনুপাত হচ্ছে 2, তাহলে 2 ইউনিট মানে হয়ে যাচ্ছে 10, এবং দ্বিতীয় ভাইয়ের অনুপাত হচ্ছে 4, অর্থাৎ 4 ইউনিট মানে হয়ে যাচ্ছে 40। তাহলে কি বুঝতে পারলাম, বর্তমানে প্রথম ভাইয়ের বয়স হচ্ছে 10 বছর এবং দ্বিতীয় ভাইয়ের বয়স হয়ে যাচ্ছে আমাদের 40 বছর। সরি, আমি একটু ভুল করেছি, এখানে 40 নয়, কেননা 1 ইউনিট মানে আমাদের বলে দিয়েছে 5 যদি বছর, তাহলে 4 ইউনিট মানে অবভিয়াসলি 20 ইয়ার হবে, ঠিক আছে। আমি একটু ভুল করেছি তাড়াহুড়োর কারণে। তাহলে বর্তমান ভাইয়ের এর বয়স হচ্ছে 10 বছর, বি এর বয়স হচ্ছে 20 বছর, কিন্তু আমাদের বর্তমান চাইনি, আমাদের বলেছে 5 বছর পরে। বর্তমান যদি 10 বছর হয় তাহলে 5 বছর পরে অবভিয়াসলি 15 বছর হবে, আবার বড় ভাইয়ের বয়স হবে কত, 25 বছর। এদেরই অনুপাতটি জানতে চেয়েছে, তো ভাগ করে ছোট করে নেই, 3 5 15, 5 5 25, অর্থাৎ 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:5, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 45 বলেছে 4 বছর পূর্বে, ঠিক একই রকম অঙ্ক করেছিলাম কিছুক্ষণ আগে আমরা। 4 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত কত দেওয়া রয়েছে, 2:3। দেন বলেছে 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:7। প্রথমে কাজ সমান করা, দেখো ডিফারেন্স মিলিয়ে নাও, এখানে ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স 2,
অর্থাৎ মিল করব, তাহলে কি করব, উপরেরটার সাথে 2 দিয়ে গুণ করে দেব, তাহলে 4:6 আর নিচে বের হচ্ছে 5:7। এখন দেখো ডিফারেন্স সেম রয়েছে, ঠিক আছে। এখন বলেছে বর্তমান তাদের বয়স কত। দেখো ডিফারেন্স কত, ডিফারেন্স আসছে 1 ইউনিটের, কিন্তু বলেছে 4 বছর আগে এবং 4 বছর পর, অর্থাৎ 1 ইউনিটের মান হয়ে যাচ্ছে আমাদের 8। তো তোমাদেরকে প্রথমেই শেখালাম এটা, 4 বছর আগে এবং 4 বছর পরে জাস্ট যোগ করে দেবে 8। বলেছে বর্তমান তাদের বয়স কত, তাহলে প্রথমে আমরা এটার কাজ করব। তাহলে বর্তমানে তো না, 4 বছর আগে ছিল 4 এবং 6, তাহলে 4 ইউনিটের মান কত হয়ে যাচ্ছে, 4 8 32, এবং 6 মানে কত, 6 8 48, অর্থাৎ 4 বছর আগে তাদের বয়স ছিল 32 এবং 48। তাহলে 4 বছর পর অর্থাৎ প্রেজেন্টে তাদের বয়স কত হবে, হয়ে যাবে 36 অ্যান্ড 48 প্লাস 4 হয়ে যাচ্ছে 52। এগুলো কিন্তু অনুপাত বের করিনি আমি, এটা ডাইরেক্ট বয়স বের করলাম, ভুলে অনুপাত দিয়ে দিয়েছি। তাহলে 4 বছর আগে ছেলেটির বয়স ছিল 32 এবং বড় ভাইয়ের বয়স ছিল 48। তাহলে 4 বছর পর অর্থাৎ বর্তমানে বয়স হবে 36 বছর এবং 52 বছর। দেখো অপশন মিলে যাচ্ছে, ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। এরকম অনেক অঙ্কই রয়েছে, এতক্ষণ ধরে তো অনেক অঙ্কই করালাম, আরও মনে হয় 5-6টা অঙ্ক এরকমই আছে, যাই হোক করে দিচ্ছি না, আর এরকম অঙ্ক নেই, আর একটি অঙ্ক রয়েছে, ওটাও চলো ঝটপট করে নিই আমরা। 46, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। এখানে অনুপাতটি আমাদের বার করতে হবে। ফাদার অ্যান্ড সন, বর্তমানে কি বলেছে, পিতার বয়সটি পুত্রের বয়সে 3 গুণ, অর্থাৎ পুত্রকে ধরে নিচ্ছি 1, পিতার বয়স 3 গুণ অর্থাৎ 3:1। 3 বছর পরে অর্থাৎ প্লাস 3 ইয়ার, কি বলেছে, 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বছর বেশি। দেখো এখানে দ্বিগুণ অপেক্ষা 10 বছর বেশি বলেছে, তাই আমরা এটাকে অনুপাতে আর করব না, এটাকে আমরা নর্মাল প্রসেসেই করব, না হলে এই প্রসেসে তোমরা বুঝতে অসুবিধা তোমাদের হতে পারে, ঠিক আছে। তা আমি কেটে দিচ্ছি, হ্যাঁ। এই অপেক্ষা দ্বিগুণ যদি এটা না হতো তাহলে কিন্তু আমরা নর্মাল প্রসেসেই করতাম, যেভাবে করাচ্ছিলাম সেভাবে করতাম। তো কি বলেছে, ফাদার অ্যান্ড সন, কি বলেছে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি, অর্থাৎ পুত্রের বয়স যদি x ধরি, পিতার বয়স কত হবে, 3 গুণ অর্থাৎ 3x, এর অপেক্ষা 3 বেশি। দেন এখন বলেছে 3 বছর পরে তাদের বয়স, 3 বছর পরে, এখন বর্তমান বয়স এত, 3 বছর পরে বর্তমান বয়স কত হবে, 3 বছর পর বয়স হয়ে যাবে 3 প্লাস অ্যাড করব, অর্থাৎ 3x প্লাস 3 পিতার বয়স প্লাস 3 বছর পর, আবার পুত্রের বয়স ছিল x বছর, 3 বছর পর হবে x প্লাস 3 বছর। বলেছে 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা, এর থেকে দ্বিগুণ অপেক্ষা কত, 10 বেশি, এটাই বলেছে, তার মানে দুটোই সমান বলেছে। আবার কোশ্চেনটি পড়ছি, বলেছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ অপেক্ষা 3 বেশি। তো আমরা সেভাবেই লিখলাম, পুত্রের বয়স ধরে নিলাম x বছর, পিতার বয়স 3 গুণ অপেক্ষা কত, 3 বেশি। দেন বলেছে 3 বছর পর, অর্থাৎ এটা তো বর্তমান প্রেজেন্ট বছর, 3 বছর পর অর্থাৎ 3 বছর যোগ করে দিলাম, ঠিক একইভাবে বর্তমান বয়স পুত্রের x বছর, 3 বছর পর হয়ে যাবে x প্লাস 3। এখন বলেছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা, এই যে দ্বিগুণ অপেক্ষা 10 বেশি, তো জাস্ট এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে করে নেই, তাহলে 3x প্লাস এখানে হয়ে যাচ্ছে 6, এখানে হয়ে যাচ্ছে কত, 2x, এখানে হয়ে যাচ্ছে 6 প্লাস 10। দেখো আমরা ঝামেলা করতে যাব না, আমরা কি করব, জাস্ট দেখো উভয় পাশে +6 কমন, তো ডাইরেক্ট আমরা +6 মনে মনে কেটে নেব, অর্থাৎ আমি যদি এটাকে যদি ডান দিকে নিয়ে যেতাম -6 হতো, অর্থাৎ ঘুরে ফিরে কেটেই যেত। এই কারণে আমি আর স্টেপ জাম্প করলাম তোমাদের শেখানোর জন্য কিভাবে স্টেপ জাম্প করে অঙ্ক করতে হয়, ঠিক আছে। হলো, এখন দেখো 2x-কে যদি আমি বাঁদিকে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ x এর মান বের হবে আমাদের 10, কিন্তু চেয়েছে বর্তমানে পিতার বয়স কত, তো বর্তমানে পিতার বয়স তো এই 3x প্লাস 3, তাহলে 3x মানে কি, 3 আর x এর মান তো 10, অর্থাৎ 3 10 30 প্লাস আবার 3, অর্থাৎ বর্তমানে পিতার বয়স হয়ে যাচ্ছে আমাদের 33 বছর বয়স, অর্থাৎ এ নাম্বার অপশন কারেক্ট অপশন। ওকে, তো তোমরা রিসেন্টলি দেখছি অনেকেই আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো না, লাইক করছো না, শেয়ারও করছো না,
তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট রাখলাম, তোমরা সকলেই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কেননা তোমাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও আনি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এক একটা অঙ্ক করার 3 থেকে 4 প্রকারের নিয়ম থাকে। আমি তোমাদের জন্য সবচেয়ে বেস্ট নিয়ম করেই অঙ্ক করি, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে, অঙ্ক কষতে সুবিধা হবে, যেভাবে তোমরা ফটাফট করতে পারবে সেভাবেই আমি অনেক পদ্ধতি অ্যাপ্লাই করে তারপরে একটি নির্দিষ্ট পদ্ধতিতে তোমাদের শেখাই। এর জন্য তো অবশ্যই আমাকে সাপোর্ট করা প্রয়োজন, ঠিক আছে? সাপোর্ট করে যাও, অনেক সাপোর্ট করেছো তোমরা। তো চলো নেক্সট অঙ্কে। 47 কি বলেছে দেখো। এই অঙ্কগুলো আমরা অধিকাংশ প্রায় অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারে করেছিলাম, কিন্তু কম করেছিলাম, এখানে একটু বেশি করছি। তো দেখে নেই পরের অঙ্কটি কি বলেছে। এক ব্যক্তি একটি ব্যাংকে 14,000 টাকার চেক ভাঙালেন, ঠিক আছে? তিনি কিছু 100 টাকার নোট এবং কিছু 500 টাকার নোট পেলেন। ওকে, যদি নোটের মোট সংখ্যা 60টি হয় তাহলে তিনি কতগুলো 500 টাকার নোট পেলেন? তাহলে আমরা ধরে নিচ্ছি, আমি তোমাদের বেসিক মেথডে করাচ্ছি, ঠিক আছে, তোমরা যাতে বুঝতে পারো। আমরা ধরে নিচ্ছি 500 টাকার নোট পেয়েছিল এক্সটি এবং 100 টাকার নোট পেয়েছিল কতটি? টোটাল নোট 60টি। তাহলে এক্স মাইনাস যদি করি সেটি তো হবে 100 টাকার নোট, ঠিক আছে? 500 টাকার নোট ছিল এক্সটি এবং 100 টাকার নোট ছিল 60 মাইনাস এক্সটি। ওকে, এটুকু প্রসেস আশা করি সকলে বুঝেছো। এখন টোটাল সে 14,000 টাকা ভাঙিয়েছিলেন, 14,000 টাকা নিয়েছিলেন। তাহলে 500 টাকার নোট যেহেতু এক্সটি নিয়েছিলেন, তাহলে টোটাল কত টাকা হলো? 500 ইন্টু এক্স, অর্থাৎ 500 এক্স, প্লাস 100 টাকার নোট নিয়েছিলেন কতগুলি? 60 মাইনাস এক্স। এত টাকা নিয়ে তার টোটাল কত টাকা হয়েছিল? 14,000 টাকা হয়েছিল। আশা করি বুঝলে। আরেকবার বুঝিয়ে দিই। সে 500 টাকা নোট নিয়েছিল এক্সটি এবং 100 টাকার নোট নিয়েছিল 60 মাইনাস এক্সটি। তাহলে সে কত টাকা নিয়েছিল? টোটাল তো 14,000 টাকায় নিয়েছিল। তাহলে 500 টাকার নোট এক্সটি অর্থাৎ 500 গুণন এক্স এবং 100 টাকার নোট 60 মাইনাস এক্স গুণ করে দিলাম। তাহলে টোটাল কত হয়ে গেল? 14,000। জাস্ট এটা সলভ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো, তাহলে 500 এক্স তো 500 এক্সই রাখলাম, প্লাস 100 ইন্টু 60, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 6,000 মাইনাস 100 এক্স ইজুকাল টু 14,000। আমি এখন মুখে মুখেই করবো, ঠিক আছে? তোমরা একটু শোনো ভালো করে। 500 এক্স মাইনাস 100 এক্স হয়ে যাচ্ছে আমাদের 400 এক্স, আর 6,000 ওখানে ছিল 14,000, তাহলে 6,000টি ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে। 14,000 থেকে 6,000 বাদ দিলে আমাদের থাকছে 8,000 টাকা। টাকা নয়, 8,000। তাহলে 400 দিয়ে দুপাশে ভাগ করে দিলাম। 400 দিয়ে 8,000কে ভাগ করলে আমাদের আসছে 20টা। অর্থাৎ আমি 20 কাকে ধরেছি? 500 টাকার নোটকে ধরেছি। অর্থাৎ সে 500 টাকার নোট পেয়েছিল 20টি। তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো, দেখবে অ্যান্সার সেম হয়ে যাচ্ছে। তো আমাদের মেলানোর প্রয়োজন নেই। তাহলে এক্সকে ধরেছি 500 টাকার নোট, অর্থাৎ সে 500 টাকার নোট 20টি পেয়েছিল। এ নাম্বার কারেক্ট অপশন। বলেছে 57টি মিষ্টি 10 জন শিশুর সাথে মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রতিটি মেয়ে এক্সটি করে এবং প্রতিটি ছেলে 5টি করে পেল। তাহলে ছেলের সংখ্যা কত? তাহলে ছেলেকে ধরে নিচ্ছি এক্সটি এবং মেয়ে কটি ছিল? দেখো, টোটাল ছিল 10 জন, তার মধ্যে এক্স জন ছেলে ছিল, অর্থাৎ বাকিটা কি ছিল? মেয়ে ছিল। এটা হচ্ছে ছেলে, এটা হয়ে যাচ্ছে মেয়ে, সন, এটা ডটার। ওকে, তাহলে ছেলেরা কটি করে মিষ্টি পেয়েছিল? ছেলেরা 5টি করে মিষ্টি পায়। টোটাল কতজন ছাত্র ছেলে রয়েছে? এক্সটি, অর্থাৎ তারা টোটাল পায় 5 এক্সটি, প্লাস মেয়েরা কতটি করে পায়? 6টি করে। কতজন পেয়েছিল? 10 মাইনাস এক্স জন মেয়ে। তাহলে টোটাল মিলে কটি মিষ্টি ছিল? 57টি মিষ্টি ছিল। জাস্ট এটা সলভ করো। তাহলে 5x তো 5xই থাকলো আমাদের, প্লাস 60 মাইনাস 6x মাইনাস সমান 57। তা বিয়োগ যদি বিয়োগ করে দেয় তাহলে থাকছে মাইনাস এক্স, আর এখানে যদি বিয়োগ করে দেই 60টিকে ডান দিকে নিয়ে গিয়ে তাহলে -3, অর্থাৎ মাইনাস মাইনাস কেটে দিলাম। অর্থাৎ ছেলের সংখ্যা ছিল 3 জন। যদি মেয়ের সংখ্যা জানতে চাইতো তাহলে 10 মাইনাস এক্স, অর্থাৎ 7 জন বের হতো। অর্থাৎ ছেলের সংখ্যা 3 জন। বি নাম্বার অপশন রাইট অপশন। 10টি চেয়ারের মূল্য এবং 4টি টেবিলের মূল্য সমান। তো আমরা লিখে নিচ্ছি 10টি চেয়ার সমান সমান 4টি টেবিল, এর মূল্য সমান বলেছে। তাহলে আমরা কি বের করব? C/T এর মান বের করব প্রথমে। তাহলে যদি লিখে নেই C/T, তাহলে কি দাঁড়াচ্ছে? 4/10 বেরোচ্ছে। কাটাকাটি করলে 2/5, অর্থাৎ C/T এর মান বের হলো, চেয়ার এবং টেবিলের মান বের হলো 2:5। ওকে, এটুকু আশা করি সকলের ক্লিয়ার রয়েছে। ঠিক আছে, তাহলে চেয়ার হচ্ছে 2 ইউনিট এবং টেবিল হয়ে যাচ্ছে আমাদের 5 ইউনিট। এখন সেকেন্ড লাইন কি বলেছে? 15টি চেয়ার এবং 2টি টেবিলের মূল্য। তাহলে একটি চেয়ার যদি 2 ইউনিট হয়,
অবভিয়াসলি 15টি চেয়ার কি হয়ে যাবে, 30 ইউনিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। একটি চেয়ার যদি 2 ইউনিট করে হয়, বলেছে প্রশ্নে 15টি চেয়ারের কথা বলেছে, অর্থাৎ 15 দুগুণে 30 প্লাস 2টি টেবিল বলেছে। একটি টেবিল যদি 5 ইউনিট করে হয়, 2টি টেবিল হয়ে যাবে 10 ইউনিট, টোটাল 40 ইউনিট। ওকে, তো 40 ইউনিটের মান মোট মূল্য, মোট বলেছে এই কারণে প্লাস করে দিলাম, না হলে করতাম না। এর মোট মূল্য বলা রয়েছে 4000 টাকা। তাহলে 12টি চেয়ার এবং 3টি টেবিলের মূল্য কত? তো এখন বলেছে 12টি চেয়ার, তো একটি চেয়ার তো 2 ইউনিট আমরা জানি, এখানে বের করলাম। তাহলে 12টি চেয়ারের কত ইউনিট হবে? 12 দুগুণ 24 ইউনিট হবে, প্লাস বলেছে 3টি, প্রশ্নটি ভালো করে দেখো, 3টি টেবিল বলেছে। একটি টেবিল 15 ইউনিট করে, 3টি টেবিল হয়ে যাচ্ছে, ভুল বললাম, একটি টেবিল হচ্ছে 5 ইউনিট করে, 3টি টেবিল হয়ে যাচ্ছে 3 5 15 ইউনিট, অর্থাৎ 39 ইউনিটের মান কত? ঠিক আছে, এটাই বের করতে বলেছে। তাহলে 40 ইউনিটের মান যদি 4000 টাকা হয়, তাহলে 1 ইউনিটের মান কত হবে? 4000 বাই 40 ইউনিট। এবং 39 ইউনিটের মান কত হবে বের করে নাও এখন। দেখো, যদি কাটাকাটি করে দেই তাহলে আমাদের এখানে আসছে 100। তাহলে 39 ইউনিটের মান কত হয়ে যাচ্ছে? 3900 টাকা। তো এটাই তো জানতে চেয়েছে, যেহেতু আমাদের মোট মূল্য চেয়েছে এই কারণে আমরা যোগ করে দিলাম, না হলে আমরা সেপারেটলি বের করতে পারতাম। ঠিক আছে, তাহলে বলতেই অ্যান্সার চেয়েছে 12টি চেয়ার এবং 3টি টেবিলের মূল্য 39,000, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। প্রশ্নে বলেছে একটি ভগ্নাংশের লব ও হরের সাথে যথাক্রমে 3 এবং 5 যোগ করলে ভগ্নাংশটি হয় 2/3। আবার লব থেকে 1 বিয়োগ এবং হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটি হয় 2/5। তাহলে ভগ্নাংশটি কত? তো তোমাদেরকে বলেছি আমরা প্রথমে অপশন টেস্ট করে দেখব। তাহলে প্রথম অপশন হচ্ছে 7/5। ফার্স্ট কন্ডিশন কি বলেছে? লবের সাথে যদি 3 যোগ করি, তাহলে লবের সাথে 3 যোগ করলে 10, এবং হরের সাথে 5 যোগ করি, হরের সাথে 5 যোগ করলে 10, অর্থাৎ দেখো ঘুরে ফিরে আমাদের 1 আসছে, কিন্তু আমাদের বলেছে কি আসতে হবে? 2/3 আসতে হবে, অর্থাৎ এটা তো মিলছে না, তাহলে 1 নাম্বার কেটে দিলাম। এখন সেকেন্ড অপশন ট্রাই করছি। কি বলেছে? 6/7 বলেছে লবের সাথে 3 যোগ করব, অর্থাৎ 9, এবং হরের সাথে কত যোগ করব? 5। 7 5 12, কাটাকাটি করে দেই, 3 4 12, সরি আমি একটু ভুল বলছি, তাড়াহুড়ো করার চেষ্টা, একটু ভুল হয়ে যাচ্ছে আমার, সরি। 3 3 9, 3 4 12, ঠিক আছে। আর তো কাটাকাটি আর যাচ্ছে না আমাদের, অর্থাৎ এটিও মিলছে না, আমাদের হতে হবে কত? 2/3 হতে হবে। তাহলে সেকেন্ড অপশনও আমাদের হচ্ছে না। এখন থার্ড অপশন ট্রাই করে দেখছি। থার্ড অপশন বলেছে 7/6। প্রথমে যোগ করব 3, অর্থাৎ 10, এবং নিচে কি যোগ করব? 5 যোগ করব, অর্থাৎ 11 যোগ করব। দেখো এটাও আসছে না। এখন আমরা শেষেরটা করে দেখি। দেখো আমরা বুঝতে পারলাম প্রথম অপশন হচ্ছে না, সেকেন্ড অপশন হচ্ছে না, থার্ড অপশন হচ্ছে না, অর্থাৎ আমাদের অবভিয়াসলি কী হবে? শেষ অপশনটা ঠিক হবে। তো আমি তাও তোমাদের করে দেখাচ্ছি। 5/7 অপশন আর রয়েছে, বলেছে 3 যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে আমাদের 8, আর নিচে 5 যোগ করতে হয়ে যাবে 12। 4 দিয়ে 4 দুগুণী 8, 4 দিয়ে 3 4 12। দেখো আমাদের 2/3 আসছে। এখন সেকেন্ড কন্ডিশন দেখছি আমরা। লব থেকে যদি 1 বিয়োগ করি, অর্থাৎ এখান থেকে 1 বিয়োগ করলে 4, এবং হরের সাথে 3 যোগ করি, হয়ে যাচ্ছে 10। তাহলে ভগ্নাংশটি কত হবে? 2/5 হবে। দেখো মিলছে কি মিলছে না? 2 দিয়ে 2 দুগুণী 4, 5 দুগুণী 10, অর্থাৎ ঘুরে ফিরে 2/5ই মিলছে। তাহলে কি বুঝতে পেলাম? ডি নাম্বার অপশনটি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, তো প্রথম দেখো 3টা আমরা করে দেখলাম, হলো না, তাহলে অবভিয়াসলি আমাদের 4 নাম্বারটি অ্যান্সার হবে। তাও তোমাদেরকে দেখিয়ে দেবার জন্য আমি এটা ব্যাখ্যা করে দেখালাম। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন 51 বলেছে একটি ড্রামের 3/4 অংশ পূর্ণ ছিল, কেরোসিনে পূর্ণ ছিল। 30 লিটার তেল বের করে নিলে 7/12 অংশ তেল পূর্ণ থাকে। ড্রামে কত লিটার তেল ধরে? এটাই জানতে চেয়েছে। তাহলে আমরা লিখে নেব ড্রামে এক্স লিটার তেল ছিল, তো এক্স লিটার তো তেল ছিল, এক্স লিটার তেলের মধ্যে 3/4 অংশ পূর্ণ ছিল। ঠিক আছে, তার থেকে কিছু অংশ বের করে নিলাম, তাহলে কত অংশ? কিছু অংশ বের করার পর কত অংশ পূর্ণ থাকে? 7/12 অংশ পূর্ণ থাকে, অর্থাৎ কিছু অংশটা কত? 30 লিটার বের করে নিলাম। ঠিক আছে, তো এটা সলভ করলে আমাদের অ্যান্সারটি বেরিয়ে আসবে। আমি আবার তোমাদেরকে বোঝাচ্ছি। একটি ড্রাম ছিল, কেরোসিনের ড্রাম ছিল, যেখানে এক্স লিটার তেল ধরে। তার 3/4 অংশ তেল তো অলরেডি ছিল, তার থেকে কিছু অংশ অর্থাৎ 30 অংশ বের করে নিলাম। তাহলে কতটুকু তেল থাকে? এটুকু, অর্থাৎ এটা যতটি তেল ছিল এবং যতটি বাকি রয়েছে
এটার বিয়োগফলই তো 30 লিটার, এত লিটার তেল ছিল তার থেকে কিছু লিটার তেল বের করলাম, বের করে এত লিটার হলো, অর্থাৎ এদের বিয়োগফলই তো 30 লিটার। তো জাস্ট আমরা সমান করে দিলাম এবং এটাকে সিম্পলিফাই করলে অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে লসাগু আমরা 12 আসছে, বুঝতেই পারছি, নিচে 12, এখানে আসছে 9, এখানে আসছে 7, এখানে গুণ চিহ্ন রয়েছে। 30 কত আসছে? এক্স ইন্টু 2/12 সমান সমান 30। দেখো উপরে উপরে আমরা কেটে দেব, এখানে আর এখানে কেটে দেব, তাহলে কত দাঁড়াচ্ছে? 15, অর্থাৎ ঘুরে ফিরে দাঁড়াচ্ছে এক্স ইজুকাল টু, এখন কোনোই না, জাস্ট আমরা বজ্রগুণন করে দেবো, তাহলে 15 × 12 হয়ে যাচ্ছে আমাদের 180। অর্থাৎ আমাদের কাছে জানতে চেয়েছে ড্রামে কত লিটার তেল ধরে, ড্রামে লিখেছিলাম এক্স লিটার তেল ধরে, অর্থাৎ এক্সের মান বেরিয়ে গেল আমাদের 180। তাহলে হয়ে যাচ্ছে ডি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। রমেশের কিছু গরু এবং কিছু মুরগি আছে, তাদের মাথার সংখ্যা 48টা এবং পায়ের সংখ্যা 140টা, তাহলে মুরগির সংখ্যা কত? দেখো মুরগির সংখ্যা জানতে চেয়েছে, তো আমরা ধরে নিচ্ছি মুরগির সংখ্যা এক্সটি। আর গরুর সংখ্যা কয়টি? একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখো, এখানে টোটাল সংখ্যা দেওয়া নেই, সেই পশুগুলো টোটাল সংখ্যা দেওয়া নেই, কিন্তু এখানে একটি ট্রিক করে লিখেছে তাদের মাথার সংখ্যা 48টি, কেননা সকলেরই তো মাথা একটি করে থাকে, তাহলে 48 জন পশু রয়েছে, তাহলে এক্সটি যদি কি থাকে, মুরগি থাকে, তাহলে গরু কটি থাকবে? 48 মাইনাস এক্সটি থাকবে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এখন যেহেতু মাথার সংখ্যার কাজ শেষ, এখন বাকি কি থাকলো? পায়ের সংখ্যা, পায়ের সংখ্যা দিয়ে কাজ করব। দেখো মুরগির কটি করে পা? 2টি করে পা, অর্থাৎ এক্সটি মুরগির কটি পা হবে? 2xt পা হবে, প্লাস একটি গরুর কটি করে পা? 4টি করে পা। কতটি গরু রয়েছে? 48 মাইনাস এক্সটি গরু রয়েছে, অর্থাৎ টোটাল এতগুলো পা থাকবে। ঠিক আছে, এখন বলে দিয়েছে এই দুজন মুরগি এবং গরু মিলে টোটাল 140টা পা রয়েছে, তাহলে এটা সিম্পলিফাই করলেই আমাদের বেরিয়ে আসবে অ্যান্সার। তো দেখে নিচ্ছি আমরা, এখানে আসছে 2x প্লাস, সরি এখানে 48, চার 8 হয়ে যাচ্ছে 192 মাইনাস 4x সমান সমান 140। এখানে 2x আসছে, 192কে ওপাশে নিয়ে গেলে দাঁড়াচ্ছে 100 মাইনাস 192 প্লাস 140, অর্থাৎ বিয়োগফল আসছে 52। মাইনাস মাইনাস কেটে দিলাম, এক্সের মান বেরিয়ে গেল 26টি, অর্থাৎ কি 26টি কী বেরালো? 26টি মুরগির সংখ্যা বেরালো। এবং আমাদের কাছে প্রশ্ন জানতে চেয়েছে মুরগি কতগুলো ছিল, অর্থাৎ 26টি ছিল তার মুরগি। যদি বলতো গরু কতগুলি রয়েছে, তাহলে 48 থেকে আমি 26 মাইনাস করে দিলাম, তাহলে গরুর সংখ্যা পেয়ে যেতাম। তো চাইনি আর বের করছি না, তাহলে কয়টি? ডি নাম্বার অপশন হয়ে গেল 26টি কারেক্ট অ্যান্সার। দেখো এরকম অঙ্ক আমি অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারেও করিয়েছিলাম, আশা করি সেই ভিডিওগুলি দেখেছো এবং এটিও দেখছো। আশা করি তোমাদের আর কোনো অবজেকশন বা কোনো অসুবিধা থাকার কথা নয়। ওকে, বলেছে একটি ডিমের বাক্সতে প্রতি 25টির মধ্যে একটি খারাপ থাকে। আমরা এখানে লিখে নিচ্ছি খারাপ, খারাপ লিখিনি, প্রথম আমরা লিখে নেব টোটাল ডিম, টোটাল ডিম সংখ্যা এবং খারাপ। দেখো কি বলেছে, একটি বাক্সতে 25টি ডিমের মধ্যে কটি খারাপ? একটি করে খারাপ। ঠিক আছে, তাহলে অনুপাতে নিয়ে নিলাম। এখন বলেছে প্রতি 8টি খারাপ ডিমের মধ্যে 5টি আবার অব্যবহারযোগ্য, আবার লিখে নিলাম অব্যবহারযোগ্য। তাহলে কি বলেছে? প্রতি 8টি ডিমের মধ্যে, তাহলে প্রতি 8টি ডিমের মধ্যে কটি অব্যবহারযোগ্য? 5টি ডিম অব্যবহারযোগ্য। দেখো তোমরা এখানে B/C এর সেটা দেখছো, অনুপাতটা দেখছো, তাহলে আমরা তো জানি কিভাবে এটা সলভ করতে হয়। দেখো এটার পাশে এটি বসে আর এটার সামনে এটিই বসে, সেম টু সেম হুবহু বসে, তো বসিয়ে দিব আমরা। এটা হচ্ছে ABCর অ্যাড করার ফর্মুলা। তোমরা অনুপাত সমানুপাতে শিখেছো আশা করি, যারা দেখোনি তারা অবশ্যই অনুপাত ভিডিওটি দেখে নেবে। এরকম করে আমি শিখিয়েছিলাম, এভাবেও শিখিয়েছিলাম, এটা শেখাইনি, এটা আমি এভাবে শিখিয়েছিলাম তোমাদেরকে। ঠিক আছে, তো এখানে 1 হচ্ছে আর এখানে হয়ে যাচ্ছে 8, তাহলে জাস্ট গুণ করে দেব। 25 8 হয়ে যাচ্ছে আমাদের 200টি,
8 একে 8, 5 একে 5, অর্থাৎ প্রতি 200টার মধ্যে 200টা ডিমের মধ্যে 8টি খারাপ এবং 8টি খারাপের মধ্যে 5টি আবার অব্যবহারযোগ্য। দেখো এখানে এ বি সি বেরিয়ে গেল, অর্থাৎ টোটাল ডিম সংখ্যা, খারাপ ডিম সংখ্যা এবং অব্যবহারযোগ্য ডিম সংখ্যা বেরিয়ে গেল। বলেছে ওই বাক্সে যদি 10টি অব্যবহারযোগ্য ডিম থাকে, আমাদের তো বের হলো 5টি অব্যবহারযোগ্য ডিম, কিন্তু বলেছে বইয়ে 10টি অব্যবহারযোগ্য ডিম, অর্থাৎ কত গুণ করলাম, 2 মাল্টিপ্লাই করলাম। তাহলে বলেছে মোট ডিমের সংখ্যা, কোশ্চেনটি দেখো ভালো করে, মোট ডিমের সংখ্যা। তাহলে মোট ডিমের সংখ্যা যেহেতু অনুপাতের একটি অংশে যেই সংখ্যা দিয়েই গুণ হোক না কেন, সেটি দিয়ে সবগুলোকেই সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 16টি, আর এখানে 2 দিয়ে গুণ করলে 400টি, অর্থাৎ মোট ডিমের সংখ্যা ছিল আমাদের 400টি। এ নাম্বার কারেক্ট অপশন। ওকে, তাহলে কি লিখে নিলাম, এটাকে ধরে নিলাম এ, এটাকে ধরে নিলাম বি এবং এটাকে ধরে নিলাম সি। আমাদের কি দেওয়া ছিল প্রশ্নে, আমি এটি এবিসি আকারে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের A/B দেওয়া ছিল এবং B/C দেওয়া ছিল, তার এটাকে আমরা কি রূপান্তরিত করলাম, A/B/C-তে ট্রান্সফার করলাম। আমি এটা ট্রান্সফার করা তোমাদের শিখিয়েছি অনুপাত ভিডিওতে, যারা দেখুন তাদের জন্য রিকোয়েস্ট রইল সেটি দেখে নাও, নাহলে এই অঙ্কটি কিন্তু বুঝবেই না, একদমই বুঝবে না, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে। বলেছে পরপর 3টি বিজোড় সংখ্যার প্রথমটির 3 গুণ। তাহলে আমরা পরপর বিজোড় সংখ্যা লিখে নিচ্ছি। প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে এক্স, পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে x+2, আর তার পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে x+4। এখন অনেকে বলবে দাদা তুমি x+2 x+4 কেন লিখলে। আমি যদি এখানে লিখি 1, তার পরবর্তী বিজোড় সংখ্যা কত 3, তার পরবর্তী বিজোড় সংখ্যা কত 5, তাহলে দেখো এর সাথে কত অ্যাড হলো, 2 অ্যাড হলো, এর সাথে কত অ্যাড হলো, 4 অ্যাড হলো। তো এই কারণে আমি লিখলাম x+2 x+4। তাহলে প্রথম বিজোড় সংখ্যা x, পরেরটি এটা, পরেরটি এটা। এখন কি বলেছে, বলেছে প্রথমটির 3 গুণ, অর্থাৎ প্রথমটি তো 3x, অর্থাৎ প্রথমটির 3 গুণ। কি বলেছে, তৃতীয়টির, অর্থাৎ তৃতীয় x+4, তৃতীয়টির কি বলেছে, তৃতীয়টির 2 গুণের 3 বেশি। তো সমান করে দিলাম জাস্ট, এটি তো বলেছে পরপর 3টি বিজোড় সংখ্যার প্রথমটির 3 গুণ, তৃতীয়টির 2 গুণের সাথে 2 গুণের থেকে 3 বেশি। তাহলে তৃতীয় সংখ্যাটি কত, অর্থাৎ এটার মান বের করতে বলেছে। তাহলে প্রথমে বের করতে হবে x এর মান, তারপরে এই পাশে চলে যাব আমরা, তো x এর মানটি বের করে নেব। 3xই থাকছে, সমান সমান 2x প্লাস 4 দুগুণে 8 প্লাস 3। এক্সগুলোকে একই সাইডে নিয়ে গেলে x দাঁড়াবে, এখানে বেরাবে 11। তাহলে x এর মান বের হলো 11, কিন্তু আমাদের চেয়েছে তৃতীয় সংখ্যা, তাহলে কি হবে 11 + 4 হয়ে যাচ্ছে আমাদের 15 এবং তৃতীয় সংখ্যাটি হয়ে যাচ্ছে 15, অর্থাৎ বি নাম্বার কারেক্ট অপশন। 55 বলেছে কি 1800টি চকলেট রয়েছে একটি শ্রেণীর ছাত্রদের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রতিজন ছাত্র মোট ছাত্র সংখ্যার দ্বিগুণ চকলেট পায়। তাহলে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত। ধরে নিচ্ছি ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা আছে x জন, টোটাল ছাত্র সংখ্যা রয়েছে x জন। এখন প্রত্যেকজন কত করে পেল, x ইন্টু প্রত্যেকজন পেল এটা করে, কোশ্চেনটি পড়ো, প্রতিজন ছাত্র শ্রেণীর মোট ছাত্র সংখ্যার, তো শ্রেণীর মোট ছাত্র সংখ্যা x জন, তার থেকে দ্বিগুণ পেল, অর্থাৎ 2xটি পেল। এটির মান দেওয়া রয়েছে 1800। অনেকের বুঝতে অসুবিধা হয়েছে, আমি বুঝেছি। আর একবার দেখো, আমি অন্যভাবে একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো x জন ছাত্র রয়েছে, প্রত্যেকজন 2টি করে চকলেট পেল, তাহলে টোটাল কত চকলেট পেল, 2xটি। তো এখানেও বলেছে প্রত্যেকটি ছাত্র অর্থাৎ x জন কতটি করে চকলেট পেল, প্রত্যেকটি ছাত্র সংখ্যার দ্বিগুণ করে, অর্থাৎ টোটাল তারা কতটি পেল, টোটালটি পেল 2x²টি, অর্থাৎ এটার মানই বলেছে আমাদের 1800। 2 দিয়ে কেটে দিলে হয়ে যাচ্ছে 900। এক্সকে যদি আমি রুট করে দেই তাহলে এক্স এর মান বেরিয়ে যাবে আমাদের 30টি, অর্থাৎ ওই শ্রেণীর ছাত্র সংখ্যা জাস্ট 30 জন, কেননা এক্সকে তো ছাত্র সংখ্যা ধরেছি। তাহলে হয়ে গেল আমাদের ডি নাম্বার রাইট অপশন। খুবই সিম্পল অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হচ্ছে না, কেননা এরকম অঙ্ক আমরা প্রিভিয়াসলি করে এসেছি অনেক চ্যাপ্টারেই। ওকে,
আশা রাখছি তোমাদের কাছে আমার ভিডিও দেখে কোনো প্রকারে তোমাদের অসুবিধা হচ্ছে না এবং তোমরা সকলেই বুঝতে পারছো। তাহলে চলো কিপ ইট আপ, নেক্সট অঙ্কগুলো করে নেই। বলেছে তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, 3:4:5। বড় সংখ্যা এবং ছোট সংখ্যার সমষ্টি হলো। তো আমরা জানি অনুপাত থেকে যখনই আমরা কোনো সংখ্যাটিকে ভাঙাই তখন একটি ধ্রুবক সংখ্যা ধরি, অর্থাৎ এক্স। বলেছে বড় সংখ্যাটি কত, 5x, এবং ছোট সংখ্যাটি 3x। এদের সমষ্টি কত বলেছে, তৃতীয়টির সমষ্টি হলো তৃতীয়, অর্থাৎ বেঁচে কে থাকলো, এই দুটো তো চলেই গেল, তাহলে তৃতীয় অবভিয়াসলি 4ই হবে। তৃতীয় সংখ্যাটির এর সাথে 52 এর সমষ্টির সমান। আরেকবার পড়ে নিচ্ছি, তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, হ্যাঁ বুঝলাম। বড়টি এবং ছোটটির যোগফল। বলেছে তৃতীয় সংখ্যা যোগফলের, বড় এবং ছোট সংখ্যার সমষ্টি লিখলাম। সমষ্টিটি কি, তৃতীয় সংখ্যা ও 52 এর সমষ্টির সমান। ঠিক আছে, একটু ঘুরিয়ে দিয়েছে, কথা সিম্পল, জাস্ট আমাদের বোকা বানানোর জন্য একটু ঘুরিয়ে লিখেছে জাস্ট ওটা, যাতে আমরা ভয় পেয়ে যাই আর অঙ্কটি না করি, কিন্তু অঙ্কতে কোনো কিছুই নেই, বোঝো জাস্ট। এখানে হয়ে যাচ্ছে 8x, এই যে 4x থেকে এ পাশে বাদিকে নিয়ে এলে মাইনাস হয়ে গেল 52, তাহলে হয়ে যাচ্ছে 4x = 52। 4 দিয়ে ভাগ করলে x এর মান বেরিয়ে যাচ্ছে আমাদের 13। কিন্তু আমাদের কাছে বলেছে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটিকে আমরা কত ধরেছি, 3x ধরেছি, অর্থাৎ 3 × 13, অর্থাৎ আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে 39। সি নাম্বার। 57 বলেছে দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে, তা দুটি সংখ্যাকে ধরে নিচ্ছি x এবং y এর যোগফল বলেছে 12 এবং x × y এর মান দেওয়া রয়েছে 35। তো আমরা মনে মনে ইমাজিন করতে পারছি কোন দুটি সংখ্যা যোগ করলে 12 আসে এবং কোন দুটি সংখ্যা গুণ করলে 35 আসে। তো একটি সংখ্যা 7 এবং একটি সংখ্যা 5, বুঝতেই পারছি 7 × 5। দেখো তাহলে x এর মানকে বুঝলাম 7, y এর মান বুঝলাম আমি 5। এখন বলেছে সংখ্যা দুটির অনন্যকের যোগফল। অনন্যক মানে কি বুঝিয়েছি, এর উল্টা। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, প্রথম সংখ্যা যদি 7 হয় এর অনন্যক হয়ে যাবে 1/7, প্লাস দ্বিতীয় সংখ্যা যদি 5 হয় এর অনন্যক হয়ে যাবে 1/5। এদের যোগফল চেয়েছে, তাহলে 5 × 7 = 35, এখানে 7 × 5 = 12/35। ওকে, বোঝাতে পেরেছি। তাহলে অনন্যক মানে কি বুঝলা, সংখ্যাটির জাস্ট উল্টো। তাহলে 7-এর অনন্যক 1/7, 5-এর অনন্যক হচ্ছে 1/5। তো যোগ করতে বলেছে, যোগ করলাম, যোগফল বেরোলো 12/35, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অপশন। 58 কি বলেছে, একটি সমীকরণ দেওয়া রয়েছে, ঠিক আছে বুঝলাম, এর মান 3 হলে m এর মান কত। তো সমীকরণটিকে আমি তুলে নেই, এই অঙ্কটা একটু বড় হবে, কেননা দেখতেই পারছো একটু বড়, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখলে অবশ্যই সোজা হবে। আমি তুলে নিই প্রথমে, m - a² / b² + c² প্লাস m - b² c² + a², ওকে, প্লাস m - c² / a² + b², এর মান দেওয়া রয়েছে 3। তো আমি একটি চালাকি করে কি করব, 3কে ভাঙিয়ে লিখব। 3কে ভাঙিয়ে কীভাবে লিখব, 1 + 1 + 1। হ্যাঁ লিখতে পারি স্যার, হ্যাঁ অবশ্যই লিখতে পারি। তো 1 + 1 + 1 করে লিখলাম। এখন চালাকি করে কি করব, এই সংখ্যাগুলোকে বাঁদিকে নিয়ে যাব। তাহলে প্লাস রয়েছে, বাঁদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখানে যদি একটি আসে, এখানে যদি একটি আসে এবং পরেরটিতে একটি আসলো, তাহলে কি হয়ে গেল, এই জায়গাটিতে 0 হয়ে গেল, এই জায়গাটিতে 0 হয়ে গেল, কেননা আমি এই 3টিকে 1 1 1 ভাঙিয়ে নিলাম প্রথমে এবং সেকেন্ডলি আমি বাঁদিকে নিয়ে এলাম। এখন আমি সবগুলো সংখ্যাগুলো লসাগু করে দেব। যদি লসাগু করে দেই, সকলেই জানি আমরা b² + c² আসবে, আর উপরে থাকবে m - a² - b² - c² আসবে, প্লাস কি আসছে, c² + a², m - b²
মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো আমি লসাগুটা করে দেখাচ্ছি না, তোমরা আশা করি করতে পারবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি উপরে কি থাকবে, এম মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা থাকবে। এখন দেখো সমস্ত লব থেকে কমন যাচ্ছে কি, এম মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো সবগুলোর মধ্যেই কমন যাচ্ছে, সবগুলোর মধ্যে একই রয়েছে, তো আমরা কমনটি লিখে নেব। ঠিক, তাহলে কমন লিখে নিলাম এম মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে বেঁচে কি থাকবে, বেঁচে থাকবে 1/, এটাতে বেঁচে থাকবে 1/বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বেঁচে থাকবে, প্লাস 1/সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বেঁচে থাকবে, প্লাস 1/এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বেঁচে থাকবে। আর ডান দিকে থাকবে আমাদের কি 0। তার মানে কি বুঝতে পারলাম, এই দুটোর মানই হয়ে যাচ্ছে 0। কিন্তু প্রশ্ন আমাদের এম এর মান জানতে চেয়েছে, তো নেক্সট পেজে যাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, এম মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সেপারেট করে আমরা ভেঙে লিখবো, অর্থাৎ এটির মানও 0 ওটিরও মানও 0। তাহলে এটির মান 0 বসিয়ে দিলাম জাস্ট। এখান থেকে আমরা এম এর মান বের করতে পাবো, এম সমান সমান, দেখো সবগুলো মাইনাস রয়েছে, ডান দিকে গেলে সবগুলো প্লাস হয়ে যাবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এটি তো চেয়েছে, এটি তো অ্যান্সার। তাহলে কত নাম্বার অপশন, তাহলে আমরা বুঝতে পারছি এ নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো আজকে আমি 58 নাম্বার অঙ্ক অবধি রাখছি, কেননা পরের অঙ্কগুলো একটু দ্বিঘাত সমীকরণের অঙ্ক দেওয়া রয়েছে, আমরা সেগুলোকে নেক্সট পার্টে করব। আর আজকের পার্ট 2 তুলনামূলক বড় হয়ে গেছে, অনেকেই বলবে স্যার অনেক বড় পার্ট, তাদেরও ইচ্ছা করবে না, অধৈর্য হয়ে পড়বে, এই কারণে আমি 58 নাম্বার অঙ্ক অবধি রাখছি আজকে। আশা করি ভিডিওটি খুবই ইনফরমেটিভ ছিল, তোমরা সকলেই দেখলে। ওকে, সো দেখা হচ্ছে এর পরবর্তী পার্টে খুবই শীঘ্রই।